হ্যালো চাচুরা, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? একটু জানো আমাকে কার কি অবস্থা। আমি আমি ওদের চ্যাট দেখতে পাচ্ছি না। ওকে, একটু একটু জয়েন করেন। হ্যাঁ মাস, আজকে মনে হয় ক্লাস হবে না। কে বলছে এটা? আজকে ক্লাস হবে, শুরু হয়ে গেছে। ওকে 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 ওকে। হ্যালো, সালাম আলাইকুম। ইয়েস, ওয়ালাইকুম সালাম। তোমাদের কি অবস্থা, কেমন আছো তোমরা একটু বলো তো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, আমরা আমরা ক্লাস শুরু করব। আমাকে ঠিকমতো শোনা যায় দেখা যায় কিনা একটু জানাও তো। আমাকে ঠিকমতো শোনা যায় কিনা একটু জানাও। হ্যাঁ, আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা একটু জানাও। ওকে ওকে। আই থিঙ্ক দেখা যাচ্ছে সাউন্ড কম বলতেছে ওরা। সাউন্ড কি ঠিক আছে? সাউন্ড ঠিক আছে কিনা বলেন তো। ওকে, সাউন্ড নাকি ঠিক আছে, শোনা যায়? ইয়েস। ওকে, আমরা ক্লাস শুরু করে দিই। আজকে আমরা কি কি পড়বো? বাস্তব সংখ্যার ওই যে গত দিনে যেটা ছিল আমাদের কিছু অংশ বাদ ছিল বাস্তব সংখ্যার, হ্যাঁ আমি শেষ করতে পারছিলাম না, তো সেই পার্টটা দেখবো। তার সাথে সাথে আসলে আমরা নতুন একটা জিনিস শুরু করব, সেট ফাংশন। তো সেট ফাংশন আসলে দুইটা ক্লাস হবে আমাদের, সেই দুইটার মধ্যে একটা পার্ট এখানে পড়ানো হবে, বাকি পার্ট আমরা আরেকদিনে পড়বো আর কি। হ্যাঁ, অর্থাৎ সেট ফাংশনের পর্ব 1 করবো আর পর্ব 2 পরে হবে। বাস্তব সংখ্যার ওই পার্টটুকু আমরা করবো। চলো দেখি মনে আছে কিনা। বাস্তব সংখ্যার একটা সিকিউ আমরা দেখতে পাচ্ছি এখানে। এ এর একটা ভ্যালু দেওয়া আছে, বি এর একটা ভ্যালু দেওয়া আছে, সি এর একটা ভ্যালু, ডি এর একটা ভ্যালু দেওয়া আছে। আমাদেরকে এই কোশ্চেনের অ্যান্সার গুলো করতে হবে। চলো আমরা একটা একটা করে করে ফেলি। হ্যাঁ, ওকে। তো এক নম্বরে যেটা বলছে সিওডি কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা। সামান্য ভগ্নাংশে থাকতে পারে, সাধারণ ভগ্নাংশে থাকতে পারে, হ্যাঁ বিভিন্ন রকম কথা এখানে লেখা থাকতে পারে। এটা মানে হচ্ছে এটা একটা পৌনঃপুনিক জিনিস ছিল, এটাকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এটা আই থিঙ্ক তোমরা পারবা। সি সমান সমান কত ছিল এটা দেখো, 5.639। 3 আর 9 এর উপরে পৌনঃপুনিক, এই দুইটার উপরে পৌনঃপুনিক ছিল। এটাকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমরা কি করি, প্রথমে এই ফোঁটা ছাড়া লিখে ফেলি, যত ফোঁটা আছে সব ফোঁটা বাদ। তাহলে 5639 মাইনাস পৌনঃপুনিক ছাড়া যতগুলো আছে 5 আর 6 আছে 56। তাহলে প্রথমে কি ফোঁটা ছাড়া মাইনাস পৌনঃপুনিক ছাড়া ডিভাইডেড বাই, নিচে কি থাকে, নিচে হচ্ছে পয়েন্টের পরের কাজ। পয়েন্টের পরে যতগুলো পৌনঃপুনিক বা আবৃত দশমিক মানে সংখ্যা আছে, পৌনঃপুনিক বা আবৃত সংখ্যা আছে ততগুলো 9 লিখতে হয়। এখানে দুইটা আছে আবৃত, তাহলে দুইটা হবে 9, এবং পয়েন্টের পরে অনাবৃত আছে একটা, তো একটা হবে 0। এটাই হচ্ছে এদের ভ্যালু। পরে এটা একটু ক্যালকুলেটরে লিখে ফেলো তোমরা, হ্যাঁ কত আসে। এটা আমরা আলটিমেটলি বুঝতে পেরেছি, ঠিক আছে। এখন আমরা সেকেন্ডটা করে ফেলি, চলো। সেকেন্ডটাতে কি বলছে, ডি কেও লিখতে বলছে, হ্যাঁ। সো ডি তে আমরা এখন লিখে ফেলি, ডি সমান সমান কত ছিল, 0.24। 2 আর 4 এর উপরে পৌনঃপুনিক। তাহলে এটাকে কি লিখবো, প্রথমে পৌনঃপুনিক যত ফোঁটা আছে ফোঁটাগুলো ছাড়া। ফোঁটা ছাড়া আছে কত, 0.24। তো 0 তো বাম পাশে দাম নাই, তাহলে শুধু 24 লিখবো, মাইনাস পৌনঃপুনিক ছাড়াটা লিখে ফেলবো। পৌনঃপুনিক কোনটা, পৌনঃপুনিক হচ্ছে 0, পৌনঃপুনিক ছাড়া হচ্ছে 0, ডিভাইডেড বাই পয়েন্টের পরে। পয়েন্টের পরে যতগুলো আবৃত ততগুলো 9, দুইটা আবৃত তাহলে দুইটা 9, এবং কোনো অনাবৃত নাই, সো 0 হবে না। তাহলে এটা 24/9। ক্যালকুলেশন করে দেখো কত আসে, ঠিক আছে। এই দুটো বুঝতে পেরেছো কিনা একটু ছোট করে জানায় ফেলো। ক্যামেরার রেজুলেশন বাড়ালে ভালো হতো। এই দেখা যাচ্ছে না ঠিক মতো। রেজুলেশন ভালো কেন লাগবে? আমার মনে হয় তোমার নেটের প্রবলেম। আমাদের ক্যামেরার রেজুলেশন অনেক ভালো আছে, হ্যাঁ। তোমাদের হচ্ছে নেটের প্রবলেম, একটু নেটটা ঠিক করে নাও। সেট করাবো, হ্যাঁ সেটও করাবো, কোনো টেনশন নাই। ওকে, সেট করাবো। সেটের সাথে ওই যে আমাদের গত দিনের ক্লাসটা শেষ করতে পারি না, একটু বাকি ছিল, সেটা করাচ্ছি। ওকে, এটা বোঝা গেছে। আমরা খতে যাই। খতে আমাদেরকে বলছে এ ও বি, এর একটা ভ্যালু ছিল, বির একটা ভ্যালু ছিল, একটি মূলদ একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তাহলে চলো আমরা একটু দেখি এ কত ছিল। এ ছিল হচ্ছে √27/3। তাহলে এটাকে লিখলে কত হয়, √ 3 দ্বারা কাটলে হয় 3 নং 27, অর্থাৎ √9 বলতে পারো, কাটাকাটি করার দরকার নাই। 3 দ্বারা কাটলে হয় 9, √9 মানে হচ্ছে 3। আর বি কত ছিল, বি ছিল হচ্ছে √17। √17 যেটা ছিল এটার মান কিন্তু 4 পয়েন্ট সামথিং, হ্যাঁ। √17 যেটা ছিল এটার মান ছিল 4 পয়েন্ট সামথিং। তাহলে আমাদেরকে যেটা বের করতে বলছে এখন সেটা হলো এই 3 এবং 4 পয়েন্ট সামথিং এদের মধ্যে একটা অমূলদ সংখ্যা চাইছে, একটা মূলদ এবং একটা অমূলদ সংখ্যা চাইছে। তাহলে কোনটা কোনটা বলো তো দেখি, এখানে কোনটা কোনটা দেখতে পাচ্ছ, 3 আর এই √7 এর মান কত। √7 কিন্তু একটা অমূলদ সংখ্যা,
এটার মান 4 পয়েন্ট সামথিং আর কি, হ্যাঁ 4 পয়েন্ট এরকম করে করে কিছু জানবে, অর্থাৎ 4 থেকে একটু বড়। √7 এর মান কিন্তু √17 এর মান কিন্তু 4 থেকে একটু বড়, ঠিক আছে। ওকে, এই আনিকা বলতেছে আজকে ক্লাস হবে না। হায় হায়, ও কোথা থেকে আসলো? আনিকা বলছে যে আজকে ক্লাস হবে না, ও কোথা থেকে আসলো? ও কি বাংলাদেশে আছে নাকি কোথাও ভিন গ্রহে? পৃথিবীতে পৃথিবীতে আসো নাকি ভিন গ্রহে আসো? আচ্ছা ঠিক আছে, ইফতেখার তুমি তোমার নেট ঠিক করো, হ্যাঁ 4.123, এটার মান 4.123 এরকম করে রানিং চলতেই থাকবে। যাই হোক, তাহলে এই 3 এবং 4.123 এর মধ্যে তুমি আমাকে বলো তো মূলদ সংখ্যা কতগুলো আছে, দেখি বলতে পারো কিনা। 3 এবং 4.123 এই দুইটার মধ্যে মূলদ আছে কতগুলো, বলতে পারো কিনা দেখি। 3 এবং 4.123 এগুলোর মধ্যে মূলদ আছে কতগুলো? সেট ফাংশন করাবো, একটু পরেই সেট ফাংশন শুরু হবে, হ্যাঁ বলো মূলদ আছে কতগুলো? কতগুলো মূলদ আছে? একটা মূলদ আছে? দুইটা মূলদ আছে? অসংখ্য মূলদ সংখ্যা আছে এটার মধ্যে, অনেক। 3 এবং 4.123 এর মধ্যে মূলদ সংখ্যা কিন্তু হাজার হাজার কোটি কোটি মূলদ সংখ্যা আছে। মূলদ সংখ্যা মানে কি আসলে মনে আছে? মূলদ সংখ্যা মানে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ মিলেই কিন্তু হয় মূলদ সংখ্যা। তাহলে এই 3 আর 4 পয়েন্ট সামথিং এর মধ্যে কিন্তু মূলদ সংখ্যা হাজার হাজার কোটি কোটির মূলদ সংখ্যা পাবা। এই জন্য তুমি যেটা করবে এই দুটোর মধ্যে যে কোনো একটা মূলদ সংখ্যা লিখবা। তাহলে লিখে ফেলো a ইকুয়াল 3 ও b ইকুয়াল √17 এর মধ্যে এর মাঝে একটি মূলদ সংখ্যা যে কোনো একটা তুমি লিখতে পারো। আমি ধরে নিলাম 4, এটাই অ্যান্সার, ঠিক আছে। মূলদ সংখ্যা 3 এবং √7 মানে 4.123 এটার মধ্যে মূলদ সংখ্যা আমি 4 ধরে নিলাম। তুমি যদি বলো না আমি শুধু লিখবো 4.0139, হ্যাঁ এরকম হবে। √17 মূলদ নয়, না √17 অমূলদ সংখ্যা, একটু পরে আমরা প্রুফ করব, ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে। একজন বলছে বাস্তব সংখ্যা বুঝি না। বাস্তব সংখ্যা বোঝার জন্য তোমার সংখ্যা সম্পর্কে ধারণা থাকতে হবে। গত দিনের সংখ্যার উপর আমরা খুব ভালো ক্লাস নিয়েছিলাম, তো সংখ্যা সম্পর্কে একটু ভালো না। দুই হবে না, দুই হবে না, কারণ তোমাকে তো বলছে 3 এবং 4.123 এর মধ্যে নিতে হবে। 3 এর থেকে বড় হতে হবে এবং 4.123 এর থেকে ছোট হইতে হবে, এটার মাঝখানে নিলে হবে। 3 না নেওয়াটাই ভালো, হ্যাঁ যেহেতু এর মধ্যে বলছে, হ্যাঁ মধ্যে মানে কি 3 এর পরের থেকে 4.123 এর আগ পর্যন্ত 3 নিলেও হবে কিন্তু না নেওয়াটা বেটার, ঠিক আছে। 3 নিলেও হবে বাট না নিলে না নেওয়াটা বেটার, ফিজিশিয়ান বুঝতে পারছো? 3 হবে না, না নেওয়াটা বেটার। 3 এর পরের থেকে নিবা 4.123 এর আগ পর্যন্ত, ঠিক আছে। তুমি 4 নিতে পারো, কেউ যদি বলে আমি 3.5 নিব তাইলেও হবে, কেউ যদি বলে না 3.1 নিব তাইলেই হবে। অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ যে কোনোটা 3 থেকে 4.123 এর মধ্যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশর যে কোনো একটা সংখ্যা নিলেই হবে, ঠিক আছে। হ্যাঁ 3.4747ও নিতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, অমূলদ সংখ্যা এখন লিখি, তাহলে লিখি a ইকুয়াল 3 এবং b ইকুয়াল √17 এর মধ্যে একটি অমূলদ সংখ্যা। একটি কি অমূলদ সংখ্যা আমরা এখন লিখছি, হ্যাঁ একটি অমূলদ সংখ্যা। মনে করো আমি বললাম যে 3.123 3.123 যেটা আমি লিখছি, তোমরা আমাকে কেউ একটু বলবা এটা কি মূলদ নাকি অমূলদ? 3.123 শুধু লিখছি, এটা মূলদ নাকি অমূলদ বলতে পারো কিনা? ও আচ্ছা, সাদা শার্টের কারণে আলো রিফ্লেক্ট হচ্ছে তাই পড়া বোঝা যাচ্ছে না। ওকে, তোমরা আমাকে বলতে থাকো এটা মূলদ নাকি অমূলদ, আমি একটু সাদা শার্টটা চেঞ্জ করে ফেলি। আমাকে 2 মিনিট টাইম দাও তোমরা। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি আলো রিফ্লেক্ট করতেছে, আমাকে 2টা মিনিট টাইম দাও। তোমরা দেখতে থাকো, 2 মিনিটের মধ্যে আমি চেঞ্জ করে আসতেছি। হ্যাঁ তোমরা কমেন্ট করতে থাকো এটা মূলদ নাকি অমূলদ।
চাচুরা ঠিক আছে? হ্যাঁ 3.123 ওরা কি বলতেছিল একটু দেখি তো, ওরা কি বলছে? মূলদ কিন্তু, হ্যাঁ 3.123 কিন্তু মূলদ, কারণ এটাকে ভগ্নাংশে কনভার্ট করা যায়। এখানে তুমি যদি 3.123 লেগে এরকম যদি ডট ডট দাও, হ্যাঁ ডট ডট মানে কি চলতে এসে, তাইলে কিন্তু এটা অমূলদ হয়ে গেল, এখন কিন্তু অমূলদ হয়ে গেল। হ্যাঁ আবৃত হইলে সেটা মূলদ হয়, কিন্তু আবৃত যদি না হয় তাহলে সেটা অমূলদ, ঠিক আছে? আবৃত না হলে অমূলদ। এই যে ডট ডট দিছো, ডট ডট দিছো মানে এরকম চলতেছে, এরপরে কি নাম্বার গুলো আছে এটা তুমি জানো না, সো এটা একটা অমূলদ সংখ্যা। মানে অসীম, যদি দশমিকের পরে সসীম সংখ্যক থাকে, যেমন 1 2 3 তিনটা ছিল, তখন সেটাকে আমরা বলতাম মূলদ, মানে পয়েন্টের পরে গণা গেলে সেটা হয় মূলদ। কিন্তু যদি অগণিত হয়, কিন্তু আমি আবৃততে প্রকাশ করতে পারি, তাইলেও কিন্তু মূলদ। অগণিত কিন্তু পৌনঃপুনিক দিয়ে প্রকাশ করতে পারি, তাইলেও কিন্তু মূলদ। কিন্তু আবৃত মূলদ, আবৃত অমূলদ না। আবৃত হলে সেটা মূলদ সংখ্যা, আবৃত হলে মূলদ সংখ্যা। কিন্তু এখানে 1 2 3 এর পরে ডট ডট দিছি, ডট ডট দিছি মানে এটাকে তুমি আবৃত আকারে কিন্তু আর প্রকাশ করতে পারবে না, সো এটা অমূলদ হয়ে যাবে। আবৃত অমূলদ না, আবৃত হচ্ছে মূলদ, ঠিক আছে? √15 হবে। কি হলো এটা? এই কি ব্যাপার? হ্যাঁ আইপিএস অন ছিল না, আইপিএস অন করতে পারো ছিল। হ্যাঁ চাচুরা, আমাদের টিভি একটু সমস্যা হয়েছে, 2টা মিনিট একটু দাঁড়াও। হ্যাঁ টিভি শাটডাউন হয়েছে, আমরা টিভিটা অন করেই ক্লাস শুরু করতেছি, জাস্ট 2 মিনিট, ওকে চাচুরা? 2 মিনিট।
মোটিভেশন দেই ওদেরকে, বুঝছেন না? এই চাচুরা দেখো, এই যে পিসি এখনো আপডেট নিচ্ছে, কি ব্যাপার কি বুঝলাম না। এই পিসি কারা বানাইলো আসলে? বলো, তোমরা কমেন্ট করতে থাকো তো, এই পিসিরা কারা বানাইছে বলতে পারো কিনা দেখি। এই যে পিসি চলে আসছে, হ্যাঁ ওকে ওকে ওকে, হবে হবে হবে। ক্লাস কি হবে না? অবশ্যই ক্লাস হবে। ক্লাস হওয়ার জন্য আমরা এতক্ষণ এত চেষ্টা করতেছি। হঠাৎ করে পিসি কেন যেন অফ হয়ে গেছিল, বুঝছো, ইলেকট্রিসিটি চলে গেছে আর পিসি অফ হয়ে গেছে। এই যে আপডেট নিয়ে এখন আবার চালু হয়ে গেল। আমার কলেজের নাম কি? কলেজের নাম জেনে কি করবা? কিছু একটা ধরে নাও কলেজ, হ্যাঁ কিছু একটা কলেজ। হবে। এই যে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। তো তার আগে দুইটা কথা বলে নিই, ভাইরা পিসি অন করুক, আমরা একটু দুইটা কথা বলি। সেটা হচ্ছে, তোমরা কিন্তু ক্লাস 10-এ উঠছো নতুন, হ্যাঁ? তো ক্লাস 9-এ যেটা হয়েছিল যে, ক্লাস 9-এ ধুমধাম হচ্ছে আমাদের কি হয়েছিল, মানে টাইমটা কিন্তু চলে গেছে। তো ক্লাস 10-এ যেহেতু আসছো, ক্লাস 10-এ কিন্তু দেখবা যে আরো দ্রুত টাইম চলে যাবে। ক্লাস 9-এ পড়ালেখা গুছাইতে পারো নাই, 8 থেকে 9-এ উঠছো, একটু ভাবছো যে একটু বড় হয়েছি। এই বড় হওয়ার যে ভাবনা এই মনের মধ্যে আসতে আসতে ক্লাস 9 তুমি শেষ করে ফেলছো অ্যাকচুয়ালি। সো ওই ক্লাস 9-এর টাইমটা যেরকম চলে গেছে যত ফাস্ট, ক্লাস 10-এর টাইমটা আরো বেশি ফাস্ট চলে যাবে, তুমি টেরই পাবে না কোন দিক দিয়ে টাইম চলে গেল। ঠিক আছে? তো এই জন্য যেটা কথা, ক্লাস 10-এ আসছো, এখন একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, হ্যাঁ? যত কিছু আছে না কেন, যত আশেপাশের মানে ব্যাড ইফেক্ট, ব্যাড সিচুয়েশন, যত মানে চ্যালেঞ্জিং সিচুয়েশনে আসুক না কেন, তার মধ্যে পড়ালেখা তোমাদেরকে কন্টিনিউ করে আগাইতে হবে। ওকে, ঠিক আছে, চলে আসছে এখন ঠিক মতো সবাই। শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা আমাকে একটু ঝটপট বলে ফেলো। এখন শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা? স্যার কই? স্যার চলে আসছে। ঠিক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা? ওকে, আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা? আমরা সিরিয়ালি যাব, এরপরে কোন অধ্যায় পড়াবো মানে আমাদের বইয়ের সিরিয়ালে আমরা যাচ্ছি। 1 নাম্বার চ্যাপ্টার করাইছি, এখন 2 নাম্বার চ্যাপ্টার রানিং, তারপরে 3 নাম্বার চ্যাপ্টার শুরু হবে, এভাবেই যাবে 100%। ওকে, চলো আমরা ক্লাস শুরু করে দিই তাইলে, হ্যাঁ? যেহেতু আমাদের কিছু সময় ব্যয় হলো, তো এই ব্যয় হওয়ার পাশাপাশি এই ব্যয় হওয়াকে তোমরা আসলে লাইফের পজিটিভ দিক ধরবা। কারণ এই যে এই পিসি বন্ধ হওয়ার ফলে আমি তোমাদেরকে যে কথাগুলো বললাম, পিসি যদি বন্ধ না হইতো তাহলে এই কথাগুলো হয়তো বা বলতাম না তোমাদেরকে। তো যাই হোক, লাইফে কিন্তু এটা একটা লাইফের অংশ। তোমার লাইফ যখন চলবে, তো লাইফে চলতে চলতে দেখবা কিছু খারাপ সিচুয়েশন চলে আসবে তোমার লাইফে। ঠিক আছে? যেমন আমাদের সাথে কিন্তু খারাপ আরেকটা কাজ হয়ে গেল। সেটা হচ্ছে আমার পিছনের যে তুমি ইয়াটা দেখতে পাচ্ছ, বোর্ডটা দেখতে পাচ্ছ, এই বোর্ডটা আবার অফ হয়ে গেছে। সো লাইফে এরকম খারাপ সিচুয়েশন আসতেই থাকবে। সিরিয়াসলি বিলিভ মি, তোমাদের থেকে আমি যেহেতু বড়, তোমরা এসএসসি পরীক্ষা দিবা কততে? 25 সালে। আমি দিয়ে আসছি 2010 সালে। তার মানে তুমি চিন্তা করতে পারো তোমার থেকে আমি 15 বছরের বড়। তো এই 15 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু লাইফে মানে আসবে আবার। হ্যাঁ, সো স্যাড হওয়ার কিছুই নাই, সো স্যাড হওয়ার কিছুই নাই। লাইফে এরকম জিনিসপত্র অনেক আসবে। তুমি দেখবা পরীক্ষার হলে যাচ্ছ, পরীক্ষার হলে যাইতে যাইতে তোমার অনেক ধরনের সিচুয়েশন আসতে পারে। ধরো যে যাচ্ছ, যাইতে যাইতে তুমি জ্যামে পড়লা, ঠিক টাইমে যেতে পারলা না পরীক্ষার হলে, আল্লাহ না করুক। পরীক্ষার হলে যাচ্ছ, দেখবা যে মানে আল্লাহ না করুক কোন একটা দুর্ঘটনা ঘটে গেল। পরীক্ষার হলে যাচ্ছ, যেতে যেতে তোমার খারাপ লাগতেছিল, খারাপ লাগতে লাগতে হঠাৎ করে তোমার ধরো যে কি হইতে পারে, অনেক কিছুই হতে পারে, যে তুমি পানি পানি তৃষ্ণা পাইলো, বা এই পানি পানি চারপাশে পানি খুঁজতেছো, পানি কোথাও নাই, এরকম সিচুয়েশন হতে পারে গ্রামের অনেক জায়গায়। তো অনেক সিচুয়েশন তোমার চারপাশে আসতে পারে। কি ঠিক করতে হবে? আমাকে সরতে হবে নাকি? ওকে। তো অনেক সিচুয়েশন লাইফে কিন্তু আসতে পারে, তো এটার মধ্যেও ধৈর্য ধরে থাকতে হবে। তোমার মনের মধ্যে সাহস রাখতে হবে, ধৈর্য ধরতে হবে, এবং এটাকে পজিটিভ হিসেবে নিতে হবে, কখনোই নেগেটিভ হিসেবে চিন্তা করো না, তাইলেই হবে। ঠিক আছে? ওকে, সো একদমই টেনশন, স্ক্রিন নাই, স্ক্রিন আসবে, জাস্ট সবকিছুকে পজিটিভলি চিন্তা করা শেখো। আমি একটা কথা বলি তোমাদেরকে, পড়ালেখা লাইফের, তোমার লাইফের অনেক কাজ, অনেক ফাংশন, তার মধ্যে একটা মাত্র ফাংশন হচ্ছে পড়ালেখা। ঠিক আছে? তো এই পড়ালেখাই যে তোমার জীবনের সব, পড়ালেখা না করলেই যে জীবন সব আসলে চলে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। তো পড়ালেখার পাশাপাশি আরো অনেক জিনিস আছে। তার মধ্যে মানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে নিজের কনফিডেন্স, নিজের উপর তোমার হচ্ছে কন্ট্রোল, সবকিছুকে পজিটিভলি নেওয়া। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। এগুলো যে কত মানে কত কিছু যে লাইফে ইফেক্ট ফেলে, এটা আমরা চাকরি লাইফে গিয়ে বুঝতে পারতেছি এখন। যে সারা জীবন অনেক পড়ে আসছি, ধরো যে আমি সায়েন্সে যেহেতু পড়ছি, সো আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো খুব ভালোভাবে বুঝি। তো আমি অনেক জায়গায় দেখছি যে এত ম্যাথমেটিক্স এর প্রবলেম গুলো, প্রবলেম সলভিং ক্যাপাসিটি বা ম্যাথমেটিক্স, এটা দেখলেই আমার শুধুমাত্র ভালো লাগে। কিন্তু ম্যাথ ছাড়া অন্য জিনিসগুলো যেমন পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, এগুলো কিন্তু লাইফের অবিচ্ছিন্ন একটা পার্ট। এগুলো ছাড়া আসলে লাইফে চলা যায় না। ঠিক আছে? এই জন্যই কিন্তু এগুলো সাবজেক্টের ডিমান্ড অনেক। এগুলো ছাড়া লাইফে আসলে চলা যায় না, কোথাও না কোথাও লাগে আসলে। ঠিক আছে? তো এই জন্যই লাইফের
অনেকগুলো অংশের মধ্যে একটা অংশ হচ্ছে এই পড়ালেখা। এই পড়ালেখা যদি না হয় বা অলওয়েজ যে তোমাকে পড়ালেখাই করতে হবে ব্যাপারটা এরকম না। সারা জীবনে তো পড়ে আসছো, আজকে আমরা একটু পড়লাম না, আজকে 10 মিনিট একটু গল্প করলাম, সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই। এই জিনিসগুলোকে পজিটিভলি নেওয়া শেখো। চাচ্চু আপনি কই, ওরা আমাকে বলতেছে। ওরা কি আমাকে দেখতে পাচ্ছে না? এখন কি আমাকে দেখা যায়? চাচ্চু আপনি কই, আমি এই যে চাচ্চু তোমাদের সামনে, আমাকে কি দেখা যায়? ক্লাস হবে না? ইয়েস হবে, ইয়েস হবে, ক্লাস হবে, হবে এখন ক্লাস। এখন আমাকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা? আমি আশা করতেছি আর কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, তোমরা একটু দোয়া করতে থাকো আর যেন কোনো ঝামেলা না হয় আমাদের এই রুমে। এই রুমে পিসিটা বারবার অফ হয়ে যাচ্ছে কেন জানি। ঠিক ঠিক হয়ে যাবে, হ্যাঁ ঠিক হয়ে যাবে। ওকে, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমরা ক্লাসটা শুরু করে দিই। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে এ বি এর মধ্যে এই 3 এবং 4.12 এর মধ্যে মূলদ সংখ্যা বলছি আমরা 4 লিখলেও হবে, 3.5, 3.1, 3.12 এগুলো লিখলেও হবে। আর এদের মধ্যে অমূলদ হচ্ছে 3.123 এরকম। এটা এরকম ডট ডট দিবা, ডট ডট মানে এটা চলতেছে সারা জীবন। হ্যাঁ, এই জন্য এটাকে অমূলদ সংখ্যা আমরা বলতেছি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আমরা তাহলে গতে চলে যাই। গতে বলছে প্রমাণ করো যে বি একটি অমূলদ সংখ্যা। অমূলদ মানে কি? অমূলদ মানে হচ্ছে যেটা মূলদ নয়। আমি গতদিনে বলেছিলাম অমূলদ মানে হচ্ছে যেটা কি নয়, মূলদ নয়। ঠিক আছে, মূলদ নয়, সেটাই হচ্ছে অমূলদ। তাহলে মূলদ সংখ্যা কি? মূলদ হচ্ছে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ। তার মানে আমাকে যেটা দেখাইতে হবে, এই √17টা একটা মূলদও না, এটা একটা পূর্ণ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যাও না, এটা একটা ভগ্নাংশও না, এটা দেখাইতে হবে। মূলদ মানে কি? পূর্ণ সংখ্যার ভগ্নাংশ। তাহলে যদি কোনো সংখ্যা পূর্ণ সংখ্যাও না হয়, ভগ্নাংশও না হয়, এই দুইটার যদি কোনোটাই না হয়, তার মানে সেটা মূলদ না, তার মানে সেটা অমূলদ। ঠিক আছে, তাহলে আমরা করে ফেলি। তাইলে প্রথমে আগে দেখি যে এটাকে আমরা প্রথম প্রকাশ করি যেটা পূর্ণ সংখ্যা কিনা। এটাকে আমরা কি প্রকাশ করব? পূর্ণ সংখ্যা কিনা। তার আগে বলো √17 এটার ভ্যালু কত? √17 ভ্যালুটা হচ্ছে 4.123, তোমরা যেটা আমাকে বললা। তার মানে এই নাম্বারটা কার মধ্যে অবস্থান করে? 4 আর 5 এর মধ্যে। কার মধ্যে অবস্থান করে? 4 আর 5 এর মধ্যে অবস্থান করে। তাহলে তুমি এখন লিখে ফেলবা। কি লিখে ফেলবা দেখো, এই যে 17 যে জিনিসটা, তুমি বর্গ সংখ্যার নামতা জানো? তোমরা বর্গ সংখ্যার নামতা জানো? বর্গ সংখ্যার নামতা হচ্ছে এইগুলো, একটু ভালো করে খেয়াল করো, আমি লিখছি। বর্গ সংখ্যার নামতা গুলো হচ্ছে যেমন এই যে 1 স্কোয়ার, মানে 1 স্কোয়ার মানে হচ্ছে 1, 2 স্কোয়ার মানে হলো 4, 3 স্কোয়ার মানে হলো 9, 4 স্কোয়ার মানে হলো 16, 5 স্কোয়ার মানে হলো 25, 6 এর উপর স্কোয়ার মানে 36। এই যে এই নাম্বারগুলো, হ্যাঁ, 1, 4, 9, 16, 25, 36, এগুলো হচ্ছে বর্গ সংখ্যার নামতা। এরকম করে করে রানিং এগুলো চলতেই থাকবে। তাহলে বর্গ সংখ্যা কি কি? 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100, 121, এগুলো হচ্ছে বর্গ সংখ্যাগুলো। হ্যাঁ, তাহলে এখন খেয়াল করে দেখো, এই যে 17টা, এই 17 রুটের ভিতরে যেটা আছে, রুট ওভার সহ কিন্তু না, শুধু 17, এই 17 কোন বর্গ দুইটার মধ্যে অবস্থান করে? আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো। এই যে 17টা, শুধু 17, √17 না, শুধু 17, শুধু 17 কার কার মধ্যে অবস্থান করে বলো তো দেখি? 16 আর 25 এর মধ্যে অবস্থান করে। কার মধ্যে অবস্থান করে? 16 আর 25 এর মধ্যে অবস্থান করে। তাহলে তুমি এখন লিখবা 17 এটা 16 থেকে বড়, 25 এর থেকে ছোট। 17 বর্গ সংখ্যার মধ্যে, কোন বর্গ সংখ্যার মধ্যে? এটা লিখতে হবে। হ্যাঁ, 16 আর 25 এর মধ্যে। তারপর এখানে তিন পাশে রুট করে দিবা। তাহলে √16, √17, √25। তাহলে এখানে হয়ে যাবে 4, √17, 5। তার মানে √17টা 4 আর 5 এর মধ্যে অবস্থান করে। তাহলে এখন লিখবা যেহেতু 4 এবং 5 এর মধ্যে অন্য কোনো পূর্ণ সংখ্যা নাই, অন্য কোনো 4 আর 5 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা আছে? নাই, অন্য কোনো পূর্ণ সংখ্যা নেই, অন্য কোনো পূর্ণ সংখ্যা নেই, সুতরাং √17 পূর্ণ সংখ্যা নয়। √17 কি নয়? পূর্ণ সংখ্যা নয়। ওকে, তাহলে এখানে আমি কি দেখালাম? যে √17 পূর্ণ সংখ্যা নয়, কারণ 4 আর 5 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নাই। এই কারণে আমরা বলে দিলাম 4 আর 5 এর মধ্যে যেহেতু √17 অবস্থান করে, সো 4 আর 5 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নাই অ্যাকচুয়ালি। ওকে, তাহলে দেখলাম যে √17 পূর্ণ সংখ্যা নয়। এখন তুমি কি প্রুফ করবা? যদি এটা মূলদ হইতে হয় তাহলে আরেকটা অপশন আছে, ভগ্নাংশ হয় কিনা। এখন ভগ্নাংশ হয় কিনা এটা একটু চেক করে নিবা। হ্যাঁ, ভগ্নাংশ হয় কিনা এটা একটু তুমি চেক করবা। তাহলে ঠিক আছে, এখন পূর্ণ সংখ্যা নয় হয়ে গেল। পূর্ণ সংখ্যা না হইলেও কিন্তু মূলদ হতে পারে, কি হইলে? ভগ্নাংশ হলে। তাহলে এখন লিখে ফেলো, ধরি
√17 আমি এখানে দাঁড়াই লিখি একটু, ধরি √17 পূর্ণ সংখ্যা ব্যতীত অপর একটি মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা ব্যতীত অপর একটি মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা ছাড়াও কিন্তু মূলদ হতে পারে, একটু বাংলা লিখতে হয় পরীক্ষার হলে, হ্যাঁ এই কোশ্চেন যদি আসে। এবং √17 সমান সমান p/q, এটা লেখার পরে এখানে সাইড নোট দিতে হবে, যেখানে pq সহমৌলিক, pq সহমৌলিক, সহমৌলিক মানে কি গতদিনে কিন্তু বলে আসছি, যাদেরকে কাটাকাটি করা যায় না, pq সহমৌলিক এবং q not equal 0, এটা লিখলেই হবে মোটামুটি, তোমাদের বইয়ে অন্য কিছু লেখা থাকতে পারে বাট এটা তুমি লিখতে পারো, pq সহমৌলিক এবং q not equal 0। এখানে একটা কথা খুব ভালো করে একটু মনে রেখো, সেটা হলো যাই করো না কেন এই ওয়ার্ডটা যেন থাকে, সহমৌলিক ওয়ার্ডটা যেন থাকে, সহমৌলিক ওয়ার্ড না লিখলে এবং q not equal 0 এই ওয়ার্ডটা যেন থাকে, এই দুইটা জিনিস, সহমৌলিক এবং নিচেরটা 0 হবে না, এই ওয়ার্ড দুটো যেন থাকে অবশ্যই অবশ্যই অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, তাহলে √17 = p/q, p আর q এর পরিচয় দিয়ে দিলা, তারপরে তুমি এখন এখানে লিখতে পারো, দুই পাশে বর্গ করো, বর্গ করলে আসবে 17 সমান সমান p²/q²। এখানে তুমি কি লিখবা, বর্গ করে, হ্যাঁ সাইড নোট যদি দাও তাহলে ভালো, না দিলেও সমস্যা নাই, কিন্তু এগুলো সাইড নোট দেওয়া উচিত। এখন কিউ দ্বারা গুণ করো, তাহলে 17q সমান সমান p²/q², এখানে একটা কিউ, উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করছে, এই কিউ এই কিউ কাটা চলে গেল, তাহলে 17q সমান সমান p²/q। এখন এখানে একটু বাংলা লিখতে হবে তোমাকে, হ্যাঁ এখন এখানে কি লিখতে হবে, বাংলা লিখতে হবে। আচ্ছা এখানে আরেকটা সাইড নোট দিও, pq সহমৌলিক পূর্ণ সংখ্যা, pq পূর্ণ সংখ্যা সহমৌলিক আর কি, হ্যাঁ পূর্ণ সংখ্যা সহমৌলিক এবং q not equal 0, এটা লিখে নিলা যে q এর মানটা 0 না। এখন শোনো 17q = p²/q, এখানে তুমি যেটা দেখতে পাচ্ছ, একটা ছেলে বারবার কি একটা কমেন্ট করতেছে, চাচু পদার্থবিজ্ঞানে ওজনের একক নিউটন, কিন্তু গণিত শাস্ত্রে ওজনের একক কেজি বলা হয় কেন? কারণ গণিত শাস্ত্রে ওজন মানে আমি ভর ধরি, হ্যাঁ ওজন মানে চিন্তা করি ভর, ঠিক আছে, ওজন মানে আমি গণিতে চিন্তা করি হচ্ছে ভর, কিন্তু ওজন মানেও ওজনের ইউনিট আসলে কেজি ওয়েট, ঠিক আছে, যেটা আসলে নিউটন। তুমি আসলে কোনটা থেকে আমাকে কোশ্চেনটা করছো এটা আমি মানে বুঝতে পারতেছি না, কোন বই থেকে আসলে কোশ্চেনটা করছো। সো ওজনকে মানে কেজিকে ওজনের একক কেজি বলা, এটা আহামরি কোনো মানে বিপদের কিছু না, বাট আমার কাছে মনে হয়েছে গণিত শাস্ত্রে ওজনকে কেজি না বলে যদি ওজনকে কেজি ওয়েট বলতো তাহলে বেটার হইতো, ঠিক আছে। ওজন মানে তুমি যখন চিন্তা করবা ভর বলছে, আসলে যদি ওয়েট এককটা কেজি দেওয়া থাকে তার মানে বুঝবা যে ওটা আসলে ভর বুঝাইছে, ঠিক আছে। আমরা এখন ফিজিক্স ম্যাথ নিয়ে কথা বলি, ফিজিক্স নিয়ে পরে কথা বলবো, ঠিক আছে। ওকে ওকে, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি 17q = p²/q, এরকম একটা জিনিস চলে আসছে, হ্যাঁ। এখন এখানে তুমি ব্যাখ্যা দিবা, তুমি কি বলছিলা যে √17 পূর্ণ সংখ্যা নয়, তাহলে একটা ভগ্নাংশ হবে, তো এই ভগ্নাংশ যেটা, এই ভগ্নাংশ ঠিক কিনা, আমরা এটাকে 1 নাম্বার একটা ইকুয়েশন দিয়ে রাখলাম, এই ভগ্নাংশ ঠিক কিনা। তাহলে 1 নং এর এক পাশে তুমি কি দেখতে পাচ্ছ, দেখো তো 1 নং এর প্রথম পাশে বাম পাশে, তাহলে লিখে ফেলো এখানে, এই বাম পাশ থেকে তুমি কি দেখতেছো, 1 নং এর বাম পাশে, বাম পাশে কি দেখতে পাচ্ছ বলো, বাম পাশে হচ্ছে 17/q, ঠিক আছে, 17 ইন্টু কিউ আছে, 17 ইন্টু কিউ, 17 একটা পূর্ণ সংখ্যা, কিউ কিন্তু একটা পূর্ণ সংখ্যা, তাহলে দুইটা পূর্ণ সংখ্যার গুণফল কি হবে বলো, একটা পূর্ণ সংখ্যা হবে। তাহলে বাম পাশে কি দেখতে পাচ্ছি, 17q একটি পূর্ণ সংখ্যা, 17q একটি পূর্ণ সংখ্যা, বাম পাশে আমি দেখতে পাচ্ছি 17q আছে, যেহেতু কিউ একটা পূর্ণ সংখ্যা তুমি বলে আসছো এই যে এখানে, তাহলে 17q একটা পূর্ণ সংখ্যা। ওকে, ডান পাশে কি অবস্থা, ডান পাশে খেয়াল করে দেখো, pq যদি সহমৌলিক হয়, p² আর q কিন্তু সহমৌলিক, p আর q কে কি বলতেছো তুমি, সহমৌলিক। আব্দুল মোহাইমিন একটা কথা বলতেছো, স্যার আপনার আওয়াজ বারবার রিফ্লেক্ট করতেছে, অন্য সবার ক্ষেত্রে কি তাই, আওয়াজ কি রিফ্লেক্ট করতেছে? না হলে বলবো আব্দুল মোহাইমিন তুমি একটু নেটটা ঠিক করে নাও, আওয়াজ কি রিফ্লেক্ট করতেছে? ঠিক আছে আই থিঙ্ক, হ্যাঁ আওয়াজ কি রিফ্লেক্ট করতেছে না, তার মানে যে বলতেছো আওয়াজ রিফ্লেক্ট করতেছে, তুমি তোমার নেট ঠিক করে নাও, হ্যাঁ ঠিক আছে। ডান পাশে কি দেখতে পাচ্ছি যে p²/q আছে, তাহলে খেয়াল করো pq যদি সহমৌলিক হয়, p²/q সহমৌলিক হবে কিভাবে, আমি তোমাকে একটা এক্সাম্পল দেই। সহমৌলিক মানে কি, যাদের কাটাকাটি করা যাবে না। তাহলে মনে করো p এর মান হলো 3 আর q এর মান হলো 5, তাহলে খেয়াল করো
তাহলে কত আসলো এটা? পি এর মান 3 আর কিউ এর মান যদি 5 হয় তাহলে এটা 3/5 আসলো। এটা কিন্তু পরস্পরের সহমৌলিক এরা, হ্যাঁ 3/5 কাটাকাটি করা যায় না, সহমৌলিক। এখন খেয়াল করো, এখন আমি কি করলাম, পি স্কোয়ার বাই কিউ করতেছি, এটা পি বাই কিউ ছিল, ঠিক আছে। এখন পি স্কোয়ার বাই কিউ এর মান নির্ণয় করো, তাহলে পি স্কোয়ার বাই কিউ এটা কত আসে দেখো তো। পি ছিল 3, তাহলে 3 এর উপর স্কোয়ার, আর কিউটা কিউই থাকলো, তাহলে এটা হয়ে গেল 3 এর উপর, কিউ এর মান তো 5 ছিল, হ্যাঁ কিউ থাকলো মানে কিউ এর মান ছিল 5, তাহলে এটা হয়ে গেল তো 9/5। এগুলোকে কি কাটাকাটি করতে পারবা? এরাও কিন্তু সহমৌলিক, ঠিক আছে। তার মানে পি আর কিউ যদি সহমৌলিক হয়, যদি আমি একটাকে বর্গ করি, তাইলে বর্গ যে কোনো একটাকে বর্গ করলেও কিন্তু তার আসলে সহমৌলিকই থাকে। ওকে, পি কিউ যদি সহমৌলিক হয় তাহলে পি স্কোয়ার বাই কিউ কিন্তু সহমৌলিক। আমি এক্সাম্পল দিয়ে বুঝাই দিলাম। তাহলে এখানে দেখো ডান পাশে কি দেখতে পাচ্ছি, পি স্কোয়ার বাই কিউ। তাহলে যেহেতু ডান পাশের ক্ষেত্রে লিখবা, যেহেতু পি কিউ সহমৌলিক, সুতরাং পি স্কোয়ার আর কিউ সহমৌলিক। পি স্কোয়ার বাই কিউ কি সহমৌলিক, এবং পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ একটি ভগ্নাংশ। পি স্কোয়ার এবং কিউ দুটো যদি সমমৌলিক হয় তার মানে এটার কাটাকাটি যাবে না, মানে এটা একটা কি ভগ্নাংশ। ওকে, তা তুমি এখন কি দেখছো একটু ভালো করে খেয়াল করে দেখো। এখানে যেটা দেখতে পাচ্ছি আমি প্রথমে 1 নং সমীকরণ যেটা ছিল, এখানে 17 কিউ যেটা আমি দেখতে পাচ্ছিলাম, কিউ একটা পূর্ণ সংখ্যা হওয়ার কারণে 17 কিউ একটা পূর্ণ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা। আর পি কিউ সহমৌলিক হওয়ার কারণে পি স্কোয়ার বাই কিউ একটা সহমৌলিক, তাহলে এইটা পি স্কোয়ার বাই কিউ কাটাকাটি করা যাচ্ছে না, এটা তার মানে একটা ভগ্নাংশ। তুমি দেখতে পাচ্ছ যে 17 ইন্টু কিউ একটা পূর্ণ সংখ্যা, আর পি স্কোয়ার বাই কিউ একটা ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা কি কখনো ভগ্নাংশের সমান হতে পারে? পূর্ণ সংখ্যা কখনো ভগ্নাংশের সমান হতে পারে না। তার মানে এই 1 নম্বর যে আমরা বক্তব্যটা দেখতে পাচ্ছি, এই 1 নম্বর বক্তব্যটা ঠিক না। 1 নম্বর বক্তব্যটা আসছিল কোথা থেকে? এই যে এইখান থেকে আসছিল। তার মানে যেহেতু এখান থেকে এটা আসছে, তাহলে এটা যদি ঠিক না হয় তাহলে এটাও ঠিক হবে না। তার মানে আমি যে ধরে নিছিলাম √17 মানে একটা পি বাই কিউ এর সমান হবে, এটাও ঠিক না। মানে কি √17 একটা ভগ্নাংশ না। আগে প্রকাশ করে আসছি √17 পূর্ণ সংখ্যা না, এখানে প্রকাশ করতেছি √17 ভগ্নাংশ না। তার মানে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ যদি না হয় তাহলে সেটা মূলদ না, দ্যাট মিন্স সেটা অমূলদ। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখে ফেলি, তাহলে পি স্কয়ার বাই কিউ একটা ভগ্নাংশ। তারপর এখানে লিখবা ভগ্নাংশ কখনো পূর্ণ সংখ্যার সমান হতে পারে না। ভগ্নাংশ পূর্ণ সংখ্যার সমান হতে পারে না। ভগ্নাংশ পূর্ণ সংখ্যার সমান হতে পারে না। পূর্ণ সংখ্যার সমান হতে পারে না। সমান হতে পারে না। অতএব √17 ভগ্নাংশ নয়। সুতরাং √17 অমূলদ সংখ্যা। বোঝা গেল কিনা বলো? বাংলা লেখাগুলো বোঝা গেল কিনা? এটা একটু টাইম কনজিউমিং, এটা তোমরা জানো, তারপরে আমি একটু গত দিনে বলছিল একটা ছেলে পেলে, এই জন্য আমি এটা করাই দিলাম। আমি আরেকবার একটু রিক্যাপ করি। √17 অমূলদ সংখ্যা, এটা প্রুফ করতে বলছে। অমূলদ মানে আমি দেখাবো এটা মূলদ না, মূলদ তারপরে পূর্ণ সংখ্যা না, ভগ্নাংশ না। এটাকে পূর্ণ সংখ্যা না প্রথমে দেখানোর জন্য কি করতে হবে, রুটের ভিতরে যেটা আছে সেটাকেও যে কোনো দুইটা বর্গ সংখ্যার মাঝখানে লিখতে হবে। 17, 16 আর 25 এর মাঝখানে আছে, এখানে দেখাইলাম, রুট করলাম, তাহলে দেখলাম √17 4 আর 5 এর মাঝখানে। 4 আর 5 এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নাই, সুতরাং √17 পূর্ণ সংখ্যা নয়। এটা আমি এখানে বলে দিলাম, পূর্ণ সংখ্যা নয়। এখন চেক করবে এটা মূলদ কিনা। মূলদের জন্য কি করতে হয়, ভগ্নাংশ হতে পারে। তাহলে আমি ধরে নিলাম √17 পূর্ণ সংখ্যা ব্যতীত অপর একটি মূলদ সংখ্যা, এবং √17 মানে হচ্ছে একটা ভগ্নাংশ। পি কিউ এর পরিচয় দিবা, পি কিউ সহমৌলিক, কিউ নট ইকুয়াল 0। তারপরে বর্গ করে এখানে আসছি। এখানে কি কিউ এর মানটা দেখতে পাচ্ছি আমরা পূর্ণ সংখ্যা, তাহলে 17 কিউ একটা পূর্ণ সংখ্যা, আর পি কিউ সহমৌলিক হওয়ার কারণে পি স্কয়ার বাই কিউ সহমৌলিক, এখানে ব্যাখ্যাটা দিয়ে দিছি। তাহলে এটা ভগ্নাংশ ডান পাশে, আর বাম পাশে হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা ভগ্নাংশের সমান হতে পারে না। দ্যাট মিন্স এই 1 নাম্বার যে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি ইকুয়েশন, এটা সত্য নয়। এটা সত্য না হলে এটাও সত্য নয়। দ্যাট মিন্স √17 একটা পূর্ণ সংখ্যা নয়। আগে প্রকাশ করে ভগ্নাংশ নয়, আগে প্রকাশ করে আসছি পূর্ণ সংখ্যা নয়, এখানে বললাম ভগ্নাংশ নয়। পূর্ণ সংখ্যা নয়, ভগ্নাংশ নয় মানে মূলদ নয়, দ্যাট মিন্স √17 অমূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা তো ভগ্নাংশ আকারে লেখা যায়, পূর্ণ সংখ্যা তো ভগ্নাংশ আকারে লেখা যায়। সেই সেন্সে তুমি যা বলছো সেটা ঠিক আছে, বাট এখানে আমরা ওই এক বাদ দিয়ে লিখছি। হ্যাঁ, তাহলে এখানে তুমি আরেকটা জিনিস লিখে দিতে পারো, কিউ নট ইকুয়াল 0 এবং কিউ নট ইকুয়াল 1, এটা লিখে দাও, তাইলে বেটার হয়। হ্যাঁ, কিউ নট ইকুয়াল 1 লিখে দাও, এখানে দুইটা আরেকটা শর্ত অ্যাড করো, তাইলে পি কিউ সহমৌলিক পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0, কিউ নট ইকুয়াল 1, এটা লিখে দাও। ঠিক আছে, লিখে দাও। তাহলে এই যে কিউ নট ইকুয়াল 1 এটাও লিখে দিবা।
পি কিউ সহমৌলিক পূর্ণ সংখ্যা এবং কিউ নট অফ ইকুয়াল 0 কিউ নট অফ ইকুয়াল 1, ঠিক আছে, এটা লিখে দাও। ওকে, তাইলে বেটার হবে। ওকে, এখন ঠিক আছে, ঠিক থাকার কথা মনে হয়, দেখেন একটু। ওকে, আজকে একটু বেশি সমস্যা হচ্ছে আমাদের মনে হয়। যাই হোক, এগুলো প্যারা নিও না তোমরা, এগুলো লাইফের একটা পার্ট। হ্যাঁ, মাঝে মাঝে ঝামেলা আসবে। তাহলে আমরা এটা শেষ করে ফেললাম, এখন আমরা চলে যাব সেটে। ওকে, এখন আজকে আমাদের ক্লাস একটু বেশি হবে, কারণ ক্লাসের মাঝখানে একটু ঝামেলা হয়েছিল। আমরা আজকে 10:30 পর্যন্ত পড়বো। হ্যাঁ, এটা আগেই বলে দিলাম, 10:30 পর্যন্ত পড়বো। কিউ গ্রেটার দেন 1 লিখা যেতে পারে। হ্যাঁ, কিউ গ্রেটার দেন 1 লিখলে লিখে যেতে পারে, সমস্যা নাই। কিউ গ্রেটার দেন 1 লিখলে হবে, কিন্তু কিউ নট ইকুয়াল 0 কিউ নট ইকুয়াল 1 এটা লিখলে হবে, অথবা কিউ গ্রেটার দেন 0 লিখে দিও, তাইলেও হবে। কিউ গ্রেটার দেন 0 লিখলে আবার একটা ঝামেলা আছে, তাহলে নেগেটিভ নাম্বারগুলো বাদ চলে গেল না? কিউ গ্রেটার দেন 1 লিখে দিলে মানে নেগেটিভ নাম্বারগুলো বাদ চলে গেল না? হ্যাঁ, হতেই পারে। যাই হোক, আমরা অধিকার না যাই, ওটা বইয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম লেখা আছে। কিউ গ্রেটার দেন 1 লিখে দিও, তাও কোনো সমস্যা নাই, বাট আমার মনে হয় এটা লিখলে বেশি ভালো। কিউ নট ইকুয়াল 0 কিউ নট ইকুয়াল 1 এটা লিখে দিও, এটা দিলে বেটার হবে। হ্যাঁ, ওকে, আমরা আজকে দেখবো সেট, কার্তেশীয় গুণজ, ভেন চিত্র এবং গাণিতিক সমস্যা। তোমাদের মনে দাদু সেট নিয়ে একটা হায়ার ম্যাথে ক্লাস নিয়েছে, ঠিক আছে? এই জন্য আমরা আসলে সেটের খুব বেশি কিছু করব না, জাস্ট ঝটপট দেখে নেবো জিনিসগুলো। সেট কাকে বলে এটা আমরা জানি। সেট হচ্ছে যে বাস্তব বা চিন্তা জগতের যে কোনো বস্তুর সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। মানে কোন একটা জিনিস আমার কাছে থাকবে, সেই জিনিসকে আমি সজ্জিত আকারে সুন্দর করে দেখাবো, এটাকে আমরা সেট বলে থাকি। হ্যাঁ, ঠিক আছে, সেট সুন্দর করে দেখাবো আমরা কোনো জিনিসকে, আউলা ভাউলা অন্যভাবে দেখাবো না, খুব সুন্দর করে সজ্জিত আকারে আমরা দেখাবো, এটাকে আমরা বলে থাকি আসলে সেট। তো সেট গঠনের দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে সেট বিল্ডার পদ্ধতি বা সেট গঠন পদ্ধতি আমরা যেটাকে বলে থাকি। দেখো, সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার পদ্ধতি, আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। তো সেট গঠন পদ্ধতি কাকে বলে? সেট গঠন পদ্ধতি হচ্ছে এরকম করে লেখা আর কি। হ্যাঁ, যেমন এখানে লেখা আছে x such that x element z এবং x স্কয়ার লেস দ্যান অর ইকুয়াল 9, আর এখানে বলা আছে b সেট x x এলিমেন্ট n এবং যেখানে x হচ্ছে জোড় সংখ্যা x লেস দ্যান 8। মানে এরকম বাংলা কথা দিয়ে কিছু লেখাকে বলা হয় সেট গঠন পদ্ধতি। আর তালিকা পদ্ধতি মানে হচ্ছে কোনো বাংলা কথা নয়, ডিরেক্ট সংখ্যা দিয়ে প্রকাশ করা, যেমন এখানে লেখা আছে 3 4 5, ডিরেক্ট লেখা আছে, ঠিক আছে? ওকে, তাহলে এখন যদি আমি তোমাকে চিন্তা করি যে এই যে সেট গঠন পদ্ধতিতে এ সেটকে এভাবে লেখা হয়েছে, তাহলে এ সেটকে যদি তালিকা পদ্ধতিতে তারা লিখতে বলে তাহলে কিভাবে লিখবো দেখি একটু, চলো। এ সেটকে আমি তালিকা পদ্ধতিতে লিখতেছি। হ্যাঁ, তালিকা পদ্ধতিতে যদি এ সেটকে লিখতে বলতো তাহলে কিভাবে লিখতাম? তাহলে আমরা কিন্তু এটা শিখে আসছি, এই জেড দ্বারা কি বুঝায়? জেড দ্বারা বোঝায় পূর্ণ সংখ্যা। জেড দ্বারা কি বুঝায়? পূর্ণ সংখ্যা বুঝায়। পূর্ণ সংখ্যা কোনগুলো মনে আছে কিনা? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, এগুলো দ্বারাই জেড বুঝায়। তাহলে আমাদেরকে বলছে এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা যেখানে এক্স স্কোয়ারের মানটা লেস দ্যান অর ইকুয়াল 9। মানে এক্স হবে এমন একটা সংখ্যা যার বর্গ করলে সেই জিনিসটার মানটা, বর্গের মানটা 9 এর ছোট বা 9 থেকে সমান হবে। তার মানে তারা কে কে হতে পারে এক্স? তাহলে বলো তো দেখি। এক্স হতে পারে -3 পর বর্গ করো 9 এর সমান, সমানটাও নিতে পারবা। -3 থেকে শুরু করে +3 পর্যন্ত নাম্বারগুলো হবে, ঠিক আছে? কি হইল? ওকে, এই পিডিএফ দিয়ে দাদু পড়িয়েছিল, তাহলে তো আরো ভালো। তাহলে এটা কত আসবে? -3 -2 -1 0 1 2 3, এই নাম্বারগুলো আসবে। হ্যাঁ, এটা হচ্ছে সেট গঠনের তালিকা পদ্ধতি। এখন এই সেট লেখার সময় একটা জিনিস খেয়াল করবা তোমরা, সেকেন্ড ব্র্যাকেট দিবা আর কমা দিবা। হ্যাঁ, এক উপাদান থেকে আরেকটা উপাদান কমা দিয়ে পৃথক থাকবে এবং ছোট থেকে বড় আকারে লিখবা। এই তিনটা জিনিস একটু ভালো করে খেয়াল রাখবা। কি কি থাকবে? সেকেন্ড ব্র্যাকেট, কমা আর ছোট থেকে বড়। বি নাম্বারটা কি হবে? বি সেটটাকে যদি প্রকাশ করতে চাই, এক্স এলিমেন্ট এন, এন মানে কিন্তু স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোত্থেকে শুরু হয়? 1 থেকে, 0 কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, এরকম করে যাবে। এবং এক্স হচ্ছে জোড় সংখ্যা যেখানে এক্স এর মান 8 এর থেকে ছোট। 8 এর থেকে ছোট হইলে সেটা কি কি হতে পারে? ন্যাচারাল নাম্বার, যেহেতু কোনো নেগেটিভ নাম্বার এখানে আসবে না, দ্যাট মিন্স আসবে কে কে? 2 4 6, এটা হচ্ছে বি সেট। বোঝা গেল? এটা হচ্ছে বি সেট। এখন তালিকা পদ্ধতিতে তুমি আসো। তালিকা পদ্ধতিতে যদি তুমি বলো যে এই 3 4 5 আছে সি সেট, এটাকে যদি তোমার সেট বিল্ডার পদ্ধতিতে লিখতে বলে, সেট গঠন পদ্ধতিতে যদি সি সেট কে লিখতে বলে, তাহলে কিভাবে লিখবা? সি সেট তখন কত হয়ে যাবে? 3 4 5, এটাকে এভাবে লিখতে পারো তুমি, x such that x element n ন্যাচারাল নাম্বার বলো, এবং যদি এখানে 3 4 5 বলছে তার মানে x এর মান বলতে পারো 3 থেকে 5 পর্যন্ত। ন্যাচারাল নাম্বার বলে দিলা, ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3 4 এগুলো, যেখানে x এর মানটা 3 থেকে কত পর্যন্ত? 5 পর্যন্ত, ইকুয়াল 3 দিয়ে দাও।
3 থেকে 5 পর্যন্ত এইভাবে দিতে পারো। এটাকে অন্যভাবেও লেখা যায়, বিভিন্নভাবে লিখতে পারো তুমি। তার মধ্যে একটা প্রসেস হচ্ছে এটা, 3 থেকে 5 পর্যন্ত। এগুলো দাদু পড়িয়েছে, আপনার কষ্ট কম হবে চাচু? ইয়াস, ঠিক আছে, তাহলে তো ভালোই হলো। শক্তি সেট এটা পড়িয়েছে কিনা দাদু একটু বলো আমাকে। পাওয়ার সেট পড়িয়েছে কিনা? ওকে, পাওয়ার সেট কিভাবে লেখে দেখো, এম এন একটা সেট ছিল। পাওয়ার সেট মানে হচ্ছে এখান থেকে ভেঙে ভেঙে লেখা। ভেঙে ভেঙে মানে তিনটা, এখানে দুইটা উপাদান ছিল, তার মানে দুইটা লিখবো, তারপরে দুইটা শেষ, তারপরে একটা একটা করে লিখবো, তারপরে ফাঁকা সেট লিখবো। এই ফাঁকা সেট নিয়ে একটা কথা আছে। ফাঁকা সেট দেখতে কেমন? ফাঁকা সেট দেখতে কেমন? ফাঁকা সেট দেখতে এইরকম, সেকেন্ড ব্র্যাকেট দুই পাশে দুইটা দিব, এটা একটা, অথবা এইভাবে দিব। হ্যাঁ, কিন্তু অনেকেই ফাঁকা সেট কিন্তু এইভাবে লেখো, এটা কিন্তু ফাঁকা সেট না, মাইন্ড ইট। ফাঁকা সেট হবে কিন্তু হয় এরকম, মাঝখানে কোনো উপাদান থাকবে না, অথবা ফাই চিহ্ন। অনেকে কি করো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাঝখানে ফাঁকা ফাই দাও, এটা কিন্তু ফাঁকা সেট না। ফাঁকা সেট এইটা অথবা এইটা, খুব ভালো করে মনে রাখো। হ্যাঁ, তাহলে এটা একটা ফাঁকা সেট দেখলাম। এটাকে পাওয়ার সেটকে পি এ দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, পি দ্বারা পাওয়ার সেট বোঝায়, যেহেতু এ সেটের পাওয়ার সেট, তাহলে পি এ। পি এ মানে হচ্ছে এইটা, এগুলো প্রত্যেকটা উপাদান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখাইতে হবে। হ্যাঁ, পাওয়ার সেটকে একটা থেকে একটা কমা থাকবে, এবং পরে আবার একটা তুমি সেকেন্ড ব্র্যাকেট দিবা। ঠিক আছে, ওকে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যেটা এখানে দেখো, এই এ সেটের উপাদান ছিল দুইটা, কিন্তু পাওয়ার সেটের উপাদান কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে এটা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। ঠিক আছে, কি যেন আমাকে বলছিল একটু উপরে জানতো একটা ছেলে, কি কি যেন বলছে, স্যার কেন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে ফার্স্ট ব্র্যাকেট, এটা কেন নয়? এটা তোমরা বুঝতে পারবা, আমি নেক্সট ক্লাসে এটা পড়াবো তোমাদেরকে। হ্যাঁ, ওই যে ব্যবধানে একটা কথা আছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের ব্যবধানে একটা কথা আছে, সেটা যখন আমি পড়াবো তখন তুমি বুঝতে পারবা কেন এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয়, কেন ফার্স্ট ব্র্যাকেট না, কেন থার্ড ব্র্যাকেট না। ঠিক আছে, ওকে, এটা আমরা পরে দেখবো। তো ওইটার ব্যাখ্যাটা তুমি তখন পাবা। পাওয়ার সেট বুঝে গেছি আমরা। ওকে, আজকে ফাংশন নিয়ে আলোচনা করবে না, আজকে শুধু সেট পড়ানো হবে। ওকে, তারপরে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, ক্রোমোজোর। ক্রোমোজোর কিছুই না, ক্রোমোজোর হচ্ছে এরকম, মানে দুইটা জিনিসের মধ্যে ক্রোমোজোর হতে পারে। ক্রোমোজোর মানে হচ্ছে এরকম কমা দিয়ে লেখা আর কি। হ্যাঁ, কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা, এটাকে ক্রোমোজোর বলি, এটাকে সেট বলে না, ক্রোমোজোর বলি। কার্তেশীয় গুণজ কি জিনিস একটু ভালো করে দেখি। কার্তেশীয় গুণজ মানে হচ্ছে এই যে সেটের ক্ষেত্রে যে গুণ, কার্তেশিয়ান প্রোডাক্ট বলে থাকি, সেটা হচ্ছে এটা। তাহলে দেখো এখানে একটা এ সেট দেওয়া হচ্ছে 1 2 3, বি হচ্ছে 2 3, তাহলে এ আর বি এর মধ্যে যদি কার্তেশীয় গুণজ করো তাহলে কিরকম করে আসবে? এই প্রথম সেট ছিল যেটা, সেটার প্রথম উপাদান নিয়ে 1 এর সাথে 2 এর একটা হবে, আবার 1 এর সাথে 3 এর একটা হবে। হ্যাঁ, তাহলে 1 এর সাথে 2 এর একটা কার্তেশীয় গুণজ, কার্তেশীয় গুণজকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেখাইতে হয়, তারপরে 1 এর সাথে 3 এর একটা কার্তেশীয় গুণজ হবে। হ্যাঁ, এবং একটা কার্তেশীয় গুণজের সাথে আরেকটা কার্তেশীয় গুণজ কিন্তু আমার কি থাকবে বলো তো, কি বলে এটাকে, ক্রোমোজোর, সরি কার্তেশীয় গুণজ না, 1 2 একটা ক্রোমোজোর, 1 3 হচ্ছে একটা ক্রোমোজোর। এই ক্রোমোজোরের সাথে এই ক্রোমোজোম এই কমা দিয়ে পৃথক থাকবে। হ্যাঁ, তারপরে 2 এর সাথে আবার 2, 2 এর সাথে 3 থাকবে। সিমিলারলি আবার কি হবে, এই 3 এর সাথে আবার 2 এর থাকবে, 3 এর সাথে আবার 3 এর থাকবে। হ্যাঁ, এরকম করে করে শেষে যে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। আমি একটা ছোট করে এক্সাম্পল দিব এগুলো যখন, তখন তোমরা বুঝতে পারবা। ভেন ডায়াগ্রাম কি জিনিস এটাও তোমরা বোঝো। হ্যাঁ, দুটো কমা দিয়ে বুঝাই, হ্যাঁ, এরকম গোল্লা চিহ্ন দিয়ে বুঝাই, আর মাঝখানের যে অংশটা এটা হচ্ছে তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট আর কি। হ্যাঁ, এই যে ইন্টারসেকশন। এবং ইউনিয়ন কোনটা? ইউনিয়ন হচ্ছে এই পুরাটা, এই যে পুরাটা আর কি, এই পুরোটাকে বলা হয় এ ইউনিয়ন বি। হ্যাঁ, এ ইউনিয়ন বি বলে, পুরোটাকে বলা হয় এ ইউনিয়ন বি। এটা তোমাদেরকে পড়ানো হয়েছে। এটা 1834 থেকে 1923 সালে জন ভেন ছিল আর কে বেঁচে ছিল, ওই যে ওই লোকটা, ভদ্রলোকটা এটা আবিষ্কার করে। যাই হোক, আমরা এখন অঙ্ক শুরু করি। ঠিক আছে, ওকে, খেয়াল করি। এ এর মান, বি এর মান, সি এর মান দেয়া আছে, খুবই ভালো কথা। এ এর মান দেয়া আছে, বি এর মান দেয়া আছে, এবং সি, এ আর বি দেখতেছি তালিকাতে, কিন্তু সিটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে। পাওয়ার সেট অফ সি নির্ণয় করো, দেখাও যে এরকম কিছু একটা দেখাইতে বলছে। চলো আমরা অঙ্ক শুরু করে দিই। পাওয়ার সেট অফ সি নির্ণয় করতে বলছে, তাহলে সি সেটের আগে উপাদানটা বের করতে হবে। তোমরা একটু আমাকে বলো আগে, সি সেটের উপাদানগুলো কে কে, আমাকে একটু জানাও তো ঝটপট করে। সি সেটের উপাদানগুলো কে কে হবে, দেখি বলতে পারো কিনা। সি সেটের উপাদানগুলো কে কে হবে? এখানে বলা হয়েছে সি হচ্ছে এক্স এলিমেন্ট এন, অর্থাৎ এক্স হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, যেখানে এক্স এর মানটা 4 থেকে 7 এর মধ্যে, 4 এর পরের থেকে 7 এর আগ পর্যন্ত, ইকুয়াল চিহ্ন কিন্তু দেয়া নাই, তাহলে 4 এর থেকে বড় নিতে হবে আর 7 এর থেকে ছোট নিতে হবে। তাহলে 4 এর থেকে বড় স্বাভাবিক সংখ্যা কে? 5 6 7। ও, 4 এর থেকে বড় 5 আর 6, 7 তো আমি নিতে পারবো না, কারণ 7 এর থেকে ছোট বলছে। তাহলে এটা হবে 5 আর 6, 5 আর 6। ওকে, তাহলে আমরা সি লিখে ফেলছি। এখন এটা পাওয়ার সেট লিখে ফেলি আমরা। পাওয়ার সেট অফ সি মানে 5 আর 6 নিয়ে কি কি সেট হয়? 5 আর 6 নিয়ে সেট হয় 5 আর 6,
তারপরে কি হয় বলো দেখি, দুইটা নিয়ে ফেলছো, এখন একটা করে নাও, শুধু 5, শুধু 6 আর ফাঁকা সেট। ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা এই 5 আর 6 এর উপসেট, কিন্তু মনে রেখো এটা, এই যে সি সেট যেটা ছিল 5 আর 6, এটার কিন্তু উপসেট গুলা কি কি? উপসেট মানে কি, মানে ওই সংখ্যা, উপজেলা মানে কি, জেলার একটা অংশ। ঠিক আছে, বলছে 5 কেন, এই যে 4-এর থেকে বড় 7-এর থেকে ছোট, তাহলে 4-এর থেকে বড় কে, 5 আর 6, এটাই তো আছে, 4-এর থেকে বড় 5, 6, 7, 8 এগুলো, তাহলে এখানে 7-এর থেকে ছোট নিতে হবে, মানে 5 আর 6 পর্যন্ত নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে 5 আর 6 আছে, এই যে 5 আর 6 যে সেটটা ছিল, এই সেটের উপসেট গুলা কিন্তু এগুলো, হ্যাঁ, উপসেট গুলা কিন্তু এগুলো। ঠিক আছে, তাহলে এখানে একটু একটু পরে আমি এটা লিখি। তাহলে পাওয়ার সেট মানে হচ্ছে কি, এই সেটের উপসেট গুলোকে আমরা লিখে ফেলছি, এই উপসেট গুলোকে আবার সেট আকারে যখন আমরা প্রকাশ করব, অর্থাৎ ফার্স্ট আর লাস্টে যখন একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, তখন এটা হয়ে যাবে কি সেট, পাওয়ার সেট। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস একটু লিখে দিই, এটা 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 তোমাদের লাগবে, আমি ওইটা দ্বারাই বুঝাই। হ্যাঁ, সি সেট ছিল হচ্ছে 5 আর 6, এখন আমি লিখি যে সি এর উপসেট গুলো কি কি, হ্যাঁ, বা সি সেটের উপসেট গুলো, সি সেটের উপসেট, উপসেট গুলো কি কি দেখো, উপসেট গুলো হচ্ছে 5 আর 6, এটা একটা উপসেট, শুধু 5, শুধু 6 আর ফাঁকা সেট, এটা হচ্ছে এই সি সেটের উপসেট। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সি সেটের প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট, যদি প্রকৃত কথাটা উল্লেখ থাকে তাহলে কিন্তু সাবধান, প্রকৃত উপসেট কি হবে, প্রকৃত উপসেট এই কথাটা যদি কোথাও থাকে তাহলে একটু সাবধান। প্রকৃত উপসেট মানে হচ্ছে উপসেট গুলার মধ্যে থেকে যে সেটের উপসেট বের করতেছো, সেই সেট কিন্তু উপসেটের মধ্যে থাকে, ওইটাকে বাদ দিতে হয়। মানে প্রকৃত উপসেট মানে হচ্ছে উপসেট গুলা থেকে যে সেটের উপসেট বের করতেছো, সেই সেই সেট যেটা ছিল সেটাকে বাদ দিয়ে দিবা। তাহলে প্রকৃত উপসেট হচ্ছে 5 আর 6 বাদে, শুধু 5, শুধু 6 আর ফাঁকা সেট। ঠিক আছে, শুধু 5, শুধু 6 আর ফাঁকা সেট, এটা হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে এই যে তোমরা যেটা বুঝতে পারছো যে উপসেট সংখ্যা হয় হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর প্রকৃত উপসেট হয় 2 টু দি পাওয়ার n মাইনাস 1, একটা বাদ যায়, একটা বাদ যায় মানে কোনটা বাদ যায় এটা মনে রাখবা, যার উপসেট বের করতেছো সেটা বাদ যায়, যার উপসেট বের করতেছো সেটা বাদ যায়, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। গুড, তাহলে আমরা পাওয়ার সেট নির্ণয় করে ফেলছি। এরপর আমাদেরকে বলছে দেখাও যে এটার মান এটার মানের সমান, এটা পারবা নাকি করাই দিব, এটা একটু জানো আমাকে। 2n কে সমর্থন করা, এইটা বলতে কি বোঝায়, 2n না, 2 টু দি পাওয়ার n, তানজিলা 2 এর উপর পাওয়ার n হবে, 2 এর উপর পাওয়ার n হবে, 2 এর উপর। উপসেট আর শক্তি সেট কি এক? না না না, উপসেট হচ্ছে, উপসেট মানে হচ্ছে এই সেট গুলো প্রত্যেকটা, যেমন 5-6 এর এটা একটা উপসেট, এটা একটা উপসেট, আর এটা একটা উপসেট, এটা একটা উপসেট, প্রত্যেকটা একটা আলাদা আলাদা করে করে এই সি সেটের উপসেট। কিন্তু এই উপসেট গুলোকে লিখার পরে যখন এইটাকে আবার একটা সেট আকারে প্রকাশ করেছে, দেখো উপসেট গুলো, এটা একটা উপসেট, এটা একটা উপসেট, এটা একটা উপসেট, এটা একটা উপসেট, এই উপসেট গুলাকে একত্রে লিখে সেটাকে যখন আবার আমরা সেট আকারে লিখি, সেটাকে বলা হয় পাওয়ার সেট। ঠিক আছে, 2 টু দি পাওয়ার n সমর্থন করে কিনা এটা কিভাবে বুঝায়, 2 টু দি পাওয়ার n সমর্থন করা মানে হচ্ছে এখানে n কোনটা, n মানে বুঝায় উপাদান সংখ্যা। হ্যাঁ, এখানে উপাদান কয়টা, দুইটা, তাহলে n এর মান হচ্ছে এখানে 2। ঠিক আছে, তাহলে এখানে পাওয়ার সেটের উপাদান কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে আলটিমেটলি কত, 2 টু দি পাওয়ার n মানে কত, 2, n এর মান কত, 2 বসায় দাও, তাহলে 4 হয়ে গেল। তাহলে এটা সমর্থন করলো কিনা বলো, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করছে না, সমর্থন করছে। এখানে উপাদান 2 ছিল বলে 2 টু দি পাওয়ার n সংখ্যক উপাদান হয়েছে, যদি এখানে উপাদান 3টা থাকতো তাহলে 2 টু দি পাওয়ার n মানে কয়টা আসতো, 8টা। এটা আমি একটু পরে বুঝাচ্ছি 8টা হলে কিভাবে আসে। ঠিক আছে, তাহলে এটা আমরা পারবো নাকি, এইচডব্লিউ দিয়ে দিই, জেড মানে পূর্ণ সংখ্যা। আমার কমেন্ট পড়েন না কেন, পড়ি, সবার কমেন্টই পড়ি, পারবো এটা, এটা এইচডব্লিউ দিয়ে দিলাম। হ্যাঁ, এটা প্রমাণ করবা বাসায়, এটা প্রমাণ করবা, ওকে, এটা এইচডব্লিউ দিয়ে দিলাম। ওকে, গ নাম্বারে আসি, এ বি সি দেওয়া আছে, আমাদের এইটা প্রমাণ করতে বলছে, এটা পারবা নাকি বলো, নাকি এটা এইচডব্লিউ দিব, এইটা পারবো কিনা, এইটা, এইটা পারবো কিনা। 0 টু দি পাওয়ার 0 কত, 0 টু দি পাওয়ার 0 হচ্ছে আনডিফাইন্ড ফর্ম। হ্যাঁ, 0 টু দি পাওয়ার 0
কত বলছে ওটা, এটা আনডিফাইন অথবা 1 হবে কিনা এটা দেখতে হবে আমাকে একটু। 0 টু দি পাওয়ার 0টা আমি দেখে বলবো নি, ঠিক আছে? ওকে, পারবো না এটা? পারবা, ইয়েস, এটা পারতে হবে, না পারলে কেমনি কি? পারবো, ইয়েস, পারবো, ইয়েস। একটা পোল কোশ্চেন চলে আসছে, দেখা যাক এটার আনসার তোমরা দিতে পারো কিনা। এটা পোল চলে আসছে, পোল কোশ্চেন 1। ওকে, দেখো তোমরা তোমাদের সামনে পোল দেখতে পাচ্ছ, এই পোলের আনসারটা একটু দিয়ে দাও। আমার মনে হচ্ছে এখানে লাইটের কোনো একটা ঝামেলা হয়েছে, এই জন্য আলো রিফ্লেক্ট করে। হ্যাঁ, ওই যে বোর্ডে আলো রিফ্লেক্ট খুব বেশি করতেছে আজকে। ওকে, এটা আমরা দেখবো নি। হ্যাঁ, আলো রিফ্লেকশন এই রুমে একটু বেশি হচ্ছে, এটা দেখবো নি আমরা। কিছু একটা হয়েছে এই রুমে আজকে, ঠিক করতে হবে। ওকে, আমরা আর একটু টাইম দেবো। কয় সেকেন্ড হয়ে গেছে ওদের? ওকে, টাইমিং দেখা যায় না। কিন্তু এন্ড করে দেওয়ার সাথে সাথেই চলে যায় ওদের কাছে। একটু শেষ করে দেন এটা। হ্যাঁ, ওকে, আমি একটু দেখি কতজনের কি অবস্থা। ওকে, কারেক্ট অ্যান্সার মাত্র 9% অ্যান্সার দিয়েছো। 32% ভোট দিয়েছো, 756 জনের মধ্যে 241 জন অ্যান্সার দিছো। তাদের মধ্যে মাত্র অ্যান্সার ঠিক হয়েছে কতজনের একটু দেখি। মাত্র 66 জনের অ্যান্সার ঠিক হয়েছে। মরিন ফার্স্ট হয়েছো, নাজমুস সাকিব সেকেন্ড, থার্ড হচ্ছে মারুফ, ফোর্থ হচ্ছে আফরিন শিফা, সেভেন্থ হচ্ছে আমাতুর, মানে আমাতুর, আর সিক্স হচ্ছে আয়শা খানম রূপকথা, তারপরে জান্নাতুল মাওয়া আখি, আল শাহরিয়ার, ফারিহা তাসনিম এশা, দেন সঞ্জিত। তোমাদের 10 জনকে কংগ্রেচুলেশন, তার সাথে সাথে সবাইকে কংগ্রেচুলেশন। কি কোশ্চেন দেওয়া হয়েছে? পি এর মান হচ্ছে 235, খেয়াল করে দেখো। এবং কি কিউ এর মান কি বুঝাইছে তারা? কিউ দ্বারা বুঝাইছে কি, কিউ হচ্ছে একটা সেট যেটা এইরকম পদ্ধতি, কিউ একটা ক্রোমোজোর টাইপের। হ্যাঁ, ক্রোমোজোর টাইপের। আমাদেরকে বলছে হলে কিউ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কি হবে। এই যে কিউ সেট যেটা ছিল, এটা তালিকা পদ্ধতিতে যদি প্রকাশ করি তাহলে কি হবে, খেয়াল করে দেখো। কিউ সেট কি বলছে? কিউ সেট হচ্ছে এক্স কমা ওয়াই, অর্থাৎ ক্রোমোজোর আকারে থাকবে। প্রথম থাকবে এক্স এর মান, পরে থাকবে ওয়াই এর মান। এক্স আর ওয়াই এর মান কোনগুলো দেখো, এক্স এর মান বলে দিছে এটা পি সেটের উপাদান, এক্স এলিমেন্ট পি, মানে এক্স হচ্ছে পি সেটের উপাদান, অর্থাৎ এই মানগুলা 2 3 5। ওয়াইও পি থেকে আসতে হবে। হ্যাঁ, ওয়াইও কোথা থেকে আসতে হবে? পি থেকে। তাহলে ওয়াই ইকুয়াল টু আবার এক্স প্লাস ওয়ান দেওয়া আছে, তাহলে লিখে ফেলি। ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে? এক্স প্লাস ওয়ান। এখন এক্স এর মানগুলো বসায় বসায় ওয়াই এর মান তুমি বের করো। এক্স এর মান কত নিতে বলছে? বলছে এক্স এলিমেন্ট পি, তাহলে এক্স এর মানগুলো এই সেটের উপাদানগুলো নিতে হবে। তাহলে এক্স এর মান আমি কত বসাইলাম? 2 বসাইলাম প্রথম। তাহলে ওয়াই এর মান কত আসলো? এক্স এর জায়গায় 2 বসায় দাও, তাহলে 2 প্লাস 1, অর্থাৎ পেয়ে গেলা তুমি 3। তারপরে এক্স এর মান 3 বসায় দাও, ওয়াই এর মান কত পাবা? 3 প্লাস 1 মানে হলো কত? 4। আর এক্স এর মান 2 3 5 দেওয়া আছে মনে হয়। তাহলে ওয়াই এর মান কত পাওয়া গেল? 4 5 প্লাস 1, তার মানে পাওয়া গেল 6। তাহলে আমাদের এক্স কমা ওয়াই কি কি আসতেছে দেখো। এক্স কমা ওয়াই যদি লিখতে পারো তুমি, তাহলে কিউ ইকুয়াল টু কত লেখা যায়? 2 এর জন্য 3, তার মানে 2,3, এটা একটা ক্রোমোজোর। 3,4 এটা একটা ক্রোমোজোর, আবার 5,6 এটা একটা ক্রোমোজোর। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে এটা লেখাই উচিত হয় না আমার, আসলে এটা লেখা এভাবে লেখা ঠিক না। কারণ আমাদেরকে কিন্তু বলে দিছে তারা যে এক্স এর মানও হবে পি থেকে, ওয়াই এর মানও হবে পি থেকে। অর্থাৎ এক্স এর মান 2 3 5 বসাইলে ওয়াই এর মানও যদি 2 3 5 আসে তাইলে সেটা নিতে পারবো, এছাড়া আমরা নিতে পারবো না। তাহলে খেয়াল করে দেখো, এক্স এর মান 2 বসাইছো, ওয়াই এর মান কত পাইছো? 3। 3 কি ওই পি এর মধ্যে আছে? আছে, তাহলে এটা গ্রান্টেড। এক্স এর মান 3 বসাইছো, ওয়াই এর মান আসছে 4, এই 4 কি ওখানে আছে? দেখো তো দেখি, ওই 2 3 5 এর মধ্যে কি 4 আছে? 4 নাই, তার মানে কিন্তু এই জিনিসটা তুমি নিতে পারবা না। কারণ কি? কারণ এক্স এর মান 3 বসাইছো, বসায় ওয়াই এর মান কত আসছে? 4 আসছে। ওয়াই এর মানও কিন্তু এই 2 3 5ই হইতে হবে, অন্য কিছু হলে সেটা তুমি নিতে পারবা না। 2 3 5 এই তিনটার মধ্যে যে কোনো একটা হলেই আমি নিতে পারতাম। তাহলে এক্স ওয়াই এর মান 4 আসছে বলে আমরা এটা নিতে পারলাম না, কারণ এখানে বলে দিছে ওয়াই এলিমেন্ট পি, মানে ওয়াই এর মানটা পি থেকে আসবে। যদি না আসে তাহলে সেটা নিব না। তাহলে এখানে ওয়াই এর মান 4 আসছিল, 4 পি তে নাই, তার কারণে ওটা বাদ। এক্স এর মান 5 বসাইছো, ওয়াই এর মান আসছে 6, এই 6 কি পি এর মধ্যে আছে? নাই, তার মানে এটাও তুমি নিতে পারবা না। দ্যাট মিন্স এই দুইটা আসলে আমরা নিতে পারবো না। হ্যাঁ, অর্থাৎ 3 এর জন্য 4 আসছিল, 5 এর জন্য 6 আসছিল, এই ক্রমজোটটা আমরা নিতে পারবো না। তাহলে নিতে হবে শুধু কাকে? 2 আর 3। তাহলে 2,3, এটা এটা আসলে কিউটা এভাবে লেখা উচিত। হ্যাঁ,
2,3 এটা ক্রোমোজোর ছিল একটা, তারপরে আবার একটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে মাস্ট, কারণ এটা সেট আকারে ছিল। হ্যাঁ, তাহলে 2,3 অর্থাৎ ডি নাম্বার অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছি? তানজিলা বুঝাই দিব 2 টু দি পাওয়ার n, একটু ওয়েট করো, এর পরেরটাই পেয়ে যাবা তোমরা। হ্যাঁ তানজিলা, এতবার লিখতে হয় না, একটা কোশ্চেন একবার বলবা, ঠিক আছে? ওকে, আমরা 2 নাম্বার সিকিউটা একটু দেখে নিই, এটা আমরা পুরোটাই করব, চলো পুরোটাই করি। তাহলে এই যে দেখো, এই যে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা এখানে তুমি বুঝতে পারবে তানজিলা, টেনশন নাই। আচ্ছা, যারা আগেরটা বোঝো নাই তারা এটা খেয়াল করো, ওই অঙ্কগুলো আবার এখানে আছে, সো টেনশন কিচ্ছু নাই। হ্যাঁ ওকে, আমার কমেন্ট পড়ে না, সবার কমেন্টে পড়ি। এ একটা সেট বলছে, বি একটা সেট বলছে, সি একটা সেট বলছে, এবং ডি সমান এ ইউনিয়ন সি এটা বলছে। এখানে চারটা কথা বলা, দেখো একটা কথা বলা এ সেটের একটা কথা বলা, আবার বি সেটের একটা কথা বলা, আবার সি সেটের একটা কথা বলা, আবার আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা, সেটা হচ্ছে ডি সেট নিয়ে আবার একটা কথা বলা আছে। ডি সেটের ওরা পরিচয় দিয়ে দিয়েছে, দিয়ে আমাদেরকে তারা এই চারটা জিনিস প্রকাশ করতে বলছে। চলো আমরা একটা একটা করে করি। বি এটা ছিল এক্স আর জেড, এক্স এলিমেন্ট জেড, জেড দ্বারা বোঝায় পূর্ণ সংখ্যা, যদি হয় এক্স এর মানটা -2 এর সমান 3 এর থেকে ছোট, -2 এর থেকে বড় এবং -2 এর সমান এবং 3 এর থেকে ছোট হবে। তাহলে বি সেটের উপাদানগুলো কি কি হবে দেখি, তোমরা আমাকে জানাইতে পারো কিনা। জেড মানে কিন্তু জিরো, নেগেটিভ, পজিটিভ সব কিন্তু পূর্ণ সংখ্যা। তাহলে কি কি হবে, -2 সমান, যেহেতু এই যে ইকুয়াল চিহ্ন মানে সমান, -2 নিবা, তারপরেরটাকে -1, তারপরটা 0, তারপরে 1, তারপরে 2। 3 কি নিতে পারবো? নিতে পারবো না, কারণ 3 এর থেকে ছোট বলছে কিন্তু। হ্যাঁ, এই 3 তে কিন্তু ইকুয়াল চিহ্ন দেওয়া নাই, ইকুয়াল চিহ্ন দেওয়া থাকলে 3 নিতাম, কিন্তু যেহেতু ইকুয়াল দেওয়া নাই যার কারণে আমরা 2 পর্যন্ত নিব। এটাই হচ্ছে বি সেটের তালিকা পদ্ধতি। বি সেটের তালিকা পদ্ধতি -2, -1, 0, 1, 2। ইয়েস, আমরা বি নাম্বারটা দেখি। দেখো খ নাম্বার কোশ্চেনটা কি বলছে, দেখো এখানে বি একটা সেট বলে দিছে আমাদেরকে তারা, খুবই ভালো কথা। সাথে সাথে সিও একটা সেট তারা আমাদেরকে বলে দিছে, সি সেটও একটা বলে দিছে। ওকে, এখন আমাদেরকে বলছে পি বি ইন্টারসেকশন সি নির্ণয় করো। তাহলে পি বি ইন্টারসেকশন সি নির্ণয় করো এবং দেখাও যে পি বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n পি বি সি এর উপাদান সংখ্যা। এনটা বলে দিছে, এন হচ্ছে বি আর সি সেটের যে কমন যে ভ্যালুটা ছিল ইন্টারসেকশনের যে সেটটা, সেই সেটের উপাদান সংখ্যা n দ্বারা বোঝাবে। তাহলে এটা করার আগে ফার্স্ট আমার যেটা করতে হবে সেটা হচ্ছে বি সেটের তালিকা পদ্ধতিটা দরকার, সি সেটের তালিকা পদ্ধতিটা দরকার। স্যার জিরো কি পূর্ণ? হ্যাঁ, জিরো পূর্ণ সংখ্যা, 0, -1, +1, -2, +2 এগুলো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, ওকে, আমরা চলো শুরু করে দিই তাইলে। তাহলে আগে বি সেটকে তালিকা পদ্ধতিতে আমরা লিখে ফেলি। বি সেটের তালিকা পদ্ধতিটা আমরা ক থেকে পেয়ে গেছি মনে হয়, তাই না? ক হতে আমরা পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে লিখে ফেলো ক হতে পাই। বি সেট কত ছিল বলো? -2, -1, 0, 1, 2, এটা ছিল বি সেটের উপাদান সংখ্যা। তাহলে সি সেটের উপাদান সংখ্যা কত হবে? সি সেটের উপাদান সংখ্যা কি কি হবে দেখি, বলতে পারো কিনা? -1 এর সমান, -1 এর থেকে বড় এবং 4 এর থেকে ছোট, এবং এখানেও বলছে কিন্তু এক্স এলিমেন্ট জেড, এটাও কিন্তু বলে দিছে এরা। বলো তো দেখি, তাহলে সি সেটের উপাদানগুলো কত? -1 এর থেকে বড় হবে, তাহলে -1, 0, 1, 2, 3, যেহেতু 4 এর সমান বলে নাই। দুইটা বুঝতে পেরেছি আমরা, -1, 0, 1, 2, 3। তারপরে আমার কি দরকার এখন? বি ইন্টারসেকশন সি সেটটা দরকার। তাহলে বি ইন্টারসেকশন সি আমরা বের করে ফেলি। বি ইন্টারসেকশন সি মানে কমন সেট। বি সেটটা কত ছিল? -2, -1, 0, 1, 2, আর এখানে লিখে ফেলি, এখানে না লিখে এখানে লিখি। হ্যাঁ, অতএব বি ইন্টারসেকশন সি সেটটা আমরা বের করে ফেলি। তাহলে বি ইন্টারসেকশন সি মানে হচ্ছে পুরোটা লিখবা, হ্যাঁ এভাবে লিখবা, -2, -1, 0, 1, 2 ইন্টারসেকশন সি সেটটা কত? -1, 0, 1, 2, 3। এটার মধ্যে কমন উপাদানগুলো তোমাকে নিতে হবে। কমন কে কে আছে দেখো, -2 কি কমন আছে? নাই। -1 কি কমন আছে কিনা দেখে ফেলি। হ্যাঁ, -1 এখানেও আছে, -1 এখানেও আছে, তাহলে -1টাকে আমরা নিয়ে ফেললাম। তারপরে 0 এখানেও আছে, এখানেও আছে, তাহলে 0 কে আমরা নিয়ে ফেললাম। 1 এখানেও আছে, এখানেও আছে, 1 কে নিয়ে ফেললাম। 2 এখানেও আছে, এখানেও আছে, 2 কে নিয়ে ফেললাম। ঠিক আছে কিনা বলো? বি ইন্টারসেকশন সি ঠিক আছে কিনা? -1, 0, 1 আর 2 ঠিক আছে।
পোলের আনসার বোঝো নাই, এটার গ করবো যখন তখন বুঝে যাবা। বি ইন্টারসেকশন সি ঠিক আছে কিনা বলো, -1 0 1 2। ওকে, এখন আমরা পাওয়ার সেট লিখে ফেলবো। পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি এটা লিখে ফেলতেছি। দেখো তাহলে বি ইন্টারসেকশন সি আমরা পেয়ে গেছি এটা, তাহলে পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি, এটার পাওয়ার সেট কয়টা হবে তোমাদের কাছে কি মনে হয় বলো? -1 0 1 2, এটার পাওয়ার সেট কয়টা হবে? এখানে উপাদান কয়টা? এখানে উপাদান হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা উপাদান। তার মানে এই বি ইন্টারসেকশন সি সেটের উপাদান সংখ্যা হচ্ছে চারটা। তাহলে এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা কয়টা হবে? 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে 16টা হবে। সেই 16টা এখন আমরা লিখে ফেলবো। হ্যাঁ, 16টা এখন আমরা লিখে ফেলবো একটা একটা করে। দেখো আমরা 16টা লিখতেছি। প্রথম 16টা লেখার নিয়ম হচ্ছে, প্রথম কি করবা? প্রথম চারটাই নিবা। হ্যাঁ, চারটাই নিবা। -1 0 1 2, এই চারটাই নিলা। ওকে, চারটা শেষ হয়ে গেল, তারপরে কমা দিবা। এখন তিনটা তিনটা করে নিবা। কটা করে নিবা? তিনটা তিনটা করে নিবা। দেখো তিনটা করে নিচ্ছি। প্রথম তিনটা করে নিলে কি হবে? এই চারটা থেকে তিনটা করে নিলে প্রতিবারে যে কোনো একটা করে বাদ যাবে। এই চারটা থেকে তিনটা করে যদি নাও তাহলে প্রতিবারে একটা একটা করে বাদ যাবে। ঠিক আছে, তাহলে -1 কে প্রথমে বাদ দাও, বা যে কোনো একটাকে বাদ দাও। আমি প্রথম -1 কে বাদ দিচ্ছি, অথবা তুমি বলো যে 2 কে প্রথম বাদ দাও। হ্যাঁ, 2 কে বাদ দিলে কত আসবে? -1 0 1, মানে প্রতিবারে একটা করে বাদ দিবা। এখন 2 কে বাদ দিছি, এখানে 2 কে বাদ দিছি, এখন 1 কে বাদ দাও। 1 কে বাদ দিলে কত আসবে? -1 0 2। প্রথম বাদ দিচ্ছে হচ্ছে 2 কে, পরে বাদ দিলাম 1 কে, এখন বাদ দিবা 0 কে। 0 কে বাদ দিলে কত আসবে? -1 1 2। 0 কে বাদ দিছি, এখন 0 কে বাদ দিছি, এরপরে কাকে বাদ দেবো? এরপরে বাদ দেবো -1 কে। -1 কে বাদ দিলে কত আসবে? 0 1 2। বোঝা গেছে কিনা? প্রথমে চারটা লিখছি, তারপরে তিনটা তিনটা করে লিখবো। তিনটা তিনটা করে লিখলে কি হবে? যে কোনো একটা বাদ যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে বাদ দিছে কাকে? প্রথমে বাদ দিছো 2 কে, তারপরে বাদ দিছো 1 কে, তারপরে 0 কে, তারপরে হচ্ছে -1 কে। ওকে, এখন তিনটা তিনটা করে হয়ে গেছে। এখন দুইটা দুইটা করে নাও। তাহলে এখান থেকে দুইটা দুইটা করে নিলে কিরকম আসবে দেখো। -1 এর সাথে 0 নাও। ওকে, তারপরে -1 এর সাথে 1 নাও। ওকে, তারপরে -1 এর সাথে 2 নাও। ওকে, -1 শেষ। এখন 0 এর সাথে 1 নাও, তারপরে কি 0 এর সাথে 2 নাও। 0 শেষ, তারপরে 1 এর সাথে 2 নাও। ওকে, প্রথম চারটা, তারপরে তিনটা তিনটা করে নিছি, তারপরে দুইটা দুইটা করে নিছি, দুইটা দুইটা করে শেষ। এখন একটা একটা করে নাও। একটা একটা করে নিলে কত আসবে? -1 0 1 2, দেন ফাঁকা সেট। এগুলো হচ্ছে প্রত্যেকটা উপসেট। এরপরে যেটা করতে হবে তোমাকে, ফার্স্টে এবং লাস্টে একটা ব্র্যাকেট দিয়ে দিতে হবে, কিন্তু পাওয়ার সেট যেহেতু। হ্যাঁ, এই যে একটা ব্র্যাকেট, এই যে একটা ব্র্যাকেট, এই ব্র্যাকেট দিতে কিন্তু তোমরা ভুলে যাও, এটা ভুলে গেলে কিন্তু মার্কস 0 পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে এখানে পাওয়ার সেট আমরা পাইছি কয়টা? পাইছি এখানে লেখো। তাহলে এখানে লিখে ফেলো পাওয়ার সেট কয়টা, উপাদান সংখ্যা কয়টা দেখো। তাহলে লিখে ফেলো। আচ্ছা, এই আমি ডান পাশে লিখি এটা। হ্যাঁ, ডান পাশে লিখি, তাহলে বেটার হবে। তাহলে এই পর্যন্ত আমরা লিখে ফেলছি, পাওয়ার সেট লিখে ফেলছি। এরপরের এখানে লিখবা। হ্যাঁ, এরপরেরটা এখানে লিখতেছি। পি অফ বি ইন্টারসেকশন সি, এই সেটের উপাদান সংখ্যা কয়টি? উপাদান সংখ্যা গণত কয়টা হয়েছে দেখো তো, এখানে কয়টা হয়েছে দেখো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে উপাদান সংখ্যা হচ্ছে 16টি। ওকে, এই যে পাওয়ার সেট যেটা ছিল, এই সেটের উপাদান সংখ্যা আমরা কয়টা লিখলাম? 16টা লিখলাম। আচ্ছা, এখন ওরা বলছে কি, পিবিসি নির্ণয় করে ফেলছি। এই যে নির্ণয় করে ফেলছি, দেখাও যে পিবিসি এর উপাদান সংখ্যা। এই যে পিবিসি এর উপাদান সংখ্যা আমরা বের করে ফেলছি 16টি। 2 টু দি পাওয়ার n কে সমর্থ করে, যেখানে n হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা। তাহলে লিখে ফেলি, বি ইন্টারসেকশন সি সেটের উপাদান সংখ্যা কত ছিল? বি ইন্টারসেকশন সি সেটের উপাদান সংখ্যা, বি ইন্টারসেকশন সি সেটের উপাদান সংখ্যা n। তাহলে বি ইন্টারসেকশন সি সেট কোনটা ছিল? এইটা ছিল। এখানে উপাদান সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। n এর মান হচ্ছে 4। অতএব 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n এর মান 4 বসায় দাও, সমান সমান 2 টু দি পাওয়ার 4 মানে 16। তাহলে বলো তো দেখি, এই পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি, এই সেটের উপাদান সংখ্যা 16টা, আবার 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 4, এটার মানে হচ্ছে 16। তাহলে দুটো মিলে গেল কিনা? মিলে গেল, অতএব সমর্থন করে।
সমর্থন করে। তানজিলা বলো বুঝতে পেরেছো কিনা? 2 পাওয়ার n, 2 ইন্টু n না, 2 পাওয়ার n সমর্থন করে কি করে না, এটা বোঝা গেল কিনা? ক্লাস স্টপ হয়ে আছে, স্ক্রিন খোলা, নেট ঠিক করে ক্লাসে বসতে হবে। উপরে একটু জান না, দ্বিতীয় বন্ধনী দেওয়া আছে, কি যেন ওরা বলতেছিল আমাকে, এই যে একটা ছেলে, ফাঁকা সেটের উপর দ্বিতীয় বন্ধনী দিয়ে আবার পুরোটার উপর দ্বিতীয় বন্ধনী দেওয়া আছে, মানে ফাঁকা সেটের উপর দ্বিতীয় বন্ধনী না, ফাঁকা সেটের আশেপাশে কোনো দ্বিতীয় বন্ধনী দেওয়া যাবে না। আমি তোমাকে বলছি ফাঁকা সেট মানে কি, ফাঁকা সেট মানে হচ্ছে এইরকম, মানে দ্বিতীয় বন্ধনী দিলে ওর মাঝখানে কোনো উপাদান থাকবে না। ফাঁকা সেট মানে কি, ফাঁকা সেট মানে হচ্ছে এইটা, দ্বিতীয় বন্ধনী দিলে উপাদান দেওয়া যাবে না, অথবা শুধু ফাই দিলে ফাই। কিন্তু যদি তুমি সেকেন্ড ব্র্যাকেটও দিলা আবার মাঝখানে ফাই লিখলা, এটা কিন্তু ফাঁকা সেট না। ফাঁকা সেট হয় এটা অথবা এটা, এটা খুব ভালো করে মনে রেখো, ঠিক আছে? ওকে, এটা বোঝা গেছে? ইজি। তানজিলা বুঝতে পেরেছো? ওকে, আরেকটা সহজ ভাবে বুঝান মাহবুব, এর থেকে সহজ ভাবে বোঝানো আমার পক্ষে সম্ভব না। এটা হচ্ছে সব থেকে ইজি, তুমি একটু কুল হও, খুবই ঠান্ডা মাথায় বোঝা ট্রাই করো। এটা ক্লাস 8 এর অঙ্ক, এগুলো ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করতেছে আরেকজন। ফার্স্ট ব্র্যাকেট কখন দিতে হয়, সেকেন্ড ব্র্যাকেট কখন দিতে হয়? ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় হচ্ছে যখন তুমি ক্রোমোজোড় লিখবা, তখন পাওয়ার সেটে না। যখন তুমি কার্তেশীয় গুণজ লিখবা তখন ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। কার্তেশীয় গুণজ যখন লিখবা তখন ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। আর এখানে তুমি পাওয়ার সেট লিখতেছো, পাওয়ার সেট মানে সেট, সেটের ডেফিনেশন মানে ওখানে সেকেন্ড ব্র্যাকেট থাকতেই হবে। কিন্তু ক্রোমোজোড় যখন লিখবা তখন ফার্স্ট ব্র্যাকেট থাকতে হবে। সেট মানে সেখানে সেকেন্ড ব্র্যাকেট থাকবে মাস্ট, আর ক্রোমোজোড় মানে ফার্স্ট ব্র্যাকেট থাকবে। ওকে, আচ্ছা, আমরা গ এর আনসারটা করি। দেখো গ নাম্বারটা আমাদেরকে তারা কি বলছে। গ নাম্বারটা বলছে কি, খেয়াল করি আমরা। গ নাম্বারে বলছে এ সেট দেয়া আছে এখানে। আচ্ছা, গ সেটের আমার কি দেয়া আছে, উদ্দীপক তো দেয়াই থাকে। আর একটা দেখো ক্রোমোজোড়, আর দিকে খেয়াল করে দেখো কি বলছে, আর হচ্ছে এক্স কমা ওয়াই। আর কিন্তু একটা সেট, কারণ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ, তার আর হচ্ছে একটা সেট। এই সেটের উপাদান কারা? এই সেটের উপাদান হচ্ছে এক্স কমা ওয়াই, অর্থাৎ ক্রোমোজোড়। আর সেটের উপাদানগুলো হচ্ছে একটা ক্রোমোজোড়, যেখানে এক্স এর মান আসবে ডি থেকে, ওয়াই এর মানও আসবে ডি থেকে, এবং ওয়াই আর এক্স এর মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা। তাহলে আমার কি করা লাগবে, এখানে ডি সেটটাকে বের করে নিতে হবে। ডি সেট মানে আবার কি, দেখো ডি সেট মানে হচ্ছে এ ইউনিয়ন সি। তাহলে আমাদের কি করতে হবে, এ সেট আর সি সেট তাহলে বের করে নিতে হবে। তাহলে এ সেটটা কি আমরা লিখে ফেলি, এ সেটটা আমরা লিখে ফেলি। এ সেটটাকে এখানে দেখতে পাচ্ছি, এক্স এলিমেন্ট এন বলা, এন মানে কিন্তু স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়। এক্স এর মান লেস দেন অর ইকুয়াল 3, তার মানে 1 2 3, এটা হচ্ছে এ সেটের মান। ওকে, সি সেট কত? সি হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট জেড। এক্স এলিমেন্ট জেড মানে কি, এটা একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হলে -1 থেকে 4, এটা আমরা মনে হয় খতে বের করেই আসছিলাম। -1, তারপরে হচ্ছে 0 1 2 3, ঠিক আছে তো নাকি? 1 2 3 হচ্ছে এ, আর সি হচ্ছে -1 0 1 2 3। এখন আমাদেরকে বলছে এ ইউনিয়ন সি বের করো। তাহলে ডি সেট মানে হচ্ছে এ ইউনিয়ন সি। এ কত ছিল, 1 2 3, আমি সেকেন্ড ব্র্যাকেট একটু কম ভালো দিতে পারি। ইউনিয়ন সি কত ছিল, -1 0 1 2 3। সেট মানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট মাস্ট, কমা মাস্ট। ওকে, আচ্ছা, এখন এই দুইটার ইউনিয়ন ফরম্যাট। ইউনিয়ন মানে কি, কমন আনকমন সব, কিন্তু একটা সেটের মধ্যে একটা উপাদান কিন্তু একবার থাকবে, কমন নিয়ে আসলেও একবার লিখতে হবে। তাহলে সেটের কিছু বৈশিষ্ট্য আছে আমি তোমাকে বলছি, কিন্তু সেট মানে কি কি থাকবে, সেকেন্ড ব্র্যাকেট থাকবে, উপাদান থেকে উপাদান কমা থাকবে, ছোট থেকে বড় আকারে তুমি লিখতে পারো, কিন্তু একটা জিনিস একবার থাকবে। তিনটা বৈশিষ্ট্য মনে রাখবা সেটের, সেকেন্ড ব্র্যাকেট, কমা, আর একটা উপাদান একবার, ঠিক আছে? ওকে, এখানে সার্বিক সেট আর তো কোথাও বলা নাই, আর কেন নেবা তুমি, এখানে ডি বলা, হ্যাঁ ডি আর পরিচয় দেওয়া আছে। তাহলে দেখো এখানে -1 কমন, তো -1 কমন আনকমন সব লিখতে হবে, -1, তারপরে 0 একবার আছে তাহলে 0 লিখলা, আর এখানে 1 এখানে 1, 2 1 মিলে 1 1 লিখতে হবে, 2 2 মিলে 1 2 লিখতে হবে, 2 3 মিলে 1 3 লিখতে হবে। তাহলে আমাদের এ ইউনিয়ন সিটা পেয়ে গেলাম -1 0 1 2 3, এটা হচ্ছে ডি সেট। এখন আসো তোমাদের আর আমরা বের করে ফেলবো। এখন তুমি কি বের করে ফেলবা বলো তো দেখি, আর এর পরিচয়টা তারা কি দিয়েছে দেখি, আমরা লিখে ফেলি। আচ্ছা, আর এর জন্য আমাদেরকে তারা কি বলছে, এক্স কমা ওয়াই, অর্থাৎ আর সেটের উপাদানগুলো হবে এক্স কমা ওয়াই। এক্স আর ওয়াই এর পরিচয় কি,
এক্স এলিমেন্ট ডি, তার মানে এক্স হচ্ছে ডি এর মান থেকে আসবে, অর্থাৎ এই মান থেকে আসবে। ওয়াই থেকে আসবে, ওয়াইও এই ডি থেকে আসতে হবে, ওয়াইও ডি থেকে আসতে হবে। আর এক্স আর ওয়াই এর পরিচয় হচ্ছে এটা। তাহলে লিখে ফেলি, কি দেওয়া আছে এখানে? দেওয়া আছে হলো ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 1। এখানে লেখা যাচ্ছে তাহলে ওয়াই ইকুয়াল টু কত, এই মাইনাস এক্স এর পর আসলে প্লাস এক্স হয়ে যাবে, এক্স প্লাস 1। এখন তুমি কি করবা, এক্স এর মানগুলো বসাবা। এক্স এর মানগুলো কোথায়? এক্স এলিমেন্ট ডি, অর্থাৎ এক্স হচ্ছে ডি এর উপাদান, অর্থাৎ এই উপাদানগুলো হচ্ছে এক্স এর মান। এই এক্স এর বিভিন্ন মানগুলো বসায়া বসায়া ওয়াই এর মানগুলো তুমি বের করে ফেলবা। তাহলে লিখে ফেলো, এক্স ইকুয়াল টু -1 হলে ওয়াই কত আসবে বের করে ফেলো। ওয়াই ইকুয়াল টু কত আসবে, এক্স এর জায়গায় এই যে এক্স ছিল, এই এক্স এর জায়গায় তুমি এখন -1 বসায় দাও। কত বসাই দিবা বলো তো দেখি? -1 বসাবা। তাহলে -1 এক্স এর জায়গায় বসাইলাম, +1 ছিল, 0 হয়ে গেল ওয়াই এর মানটা। আবার এক্স এর মান কি বসাবা? -1 বসাইছো, এক্স এর মান 0 বসাও। মানে এক্স এর মান ডি, ডি এর মান মানে এই মানগুলো বসায় বসে ওয়াই এর মানগুলো বের করে ফেলো। তাহলে এক্স এর মান 0 বসালে কত আসবে? 0 + 1 তার মানে 1। আবার এক্স এর মান তুমি 1 বসাও, 1 হলে ওয়াই এর মান আসতেছে 1 + 1 অর্থাৎ 2। আবার এক্স এর মান 2 বসাও, ওয়াই এর মান আসতেছে 2 + 1 মানে হলো 3। আবার এক্স এর মান 3 বসাও, তাহলে ওয়াই এর মান কত আসতেছে? 3 + 1 মানে হলো 4। ওকে, আমরা খুব ভালোভাবে এক্স এর বিভিন্ন মানগুলোর জন্য, এক্স এর মান ডি সেটে যে উপাদানগুলো ছিল সেই উপাদানগুলোর জন্য বসায় বসে আমরা বের করে ফেলছি। এক্স এর মান -1 বসাইছি, ওয়াই এর মান 0 আসছে। এক্স এর মান 0 বসাইছি, ওয়াই এর মান 1 আসছে। এক্স এর মান 1 বসাইলে ওয়াই এর মান 2, এরকম করে মানগুলো পাইছি। তার মানে এক্স এখানে ভালো করে খেয়াল করে দেখো, এক্স এর মান কি বলছে? ডি এর উপাদান। ঠিক আছে, এক্স এর মান ডি এর উপাদানগুলো বসাইছি। ওয়াই এর মানগুলো কি আসতে হবে? ডি এর উপাদানগুলোই আসতে হবে। ডি এর যে উপাদানগুলো, অর্থাৎ এই উপাদানগুলোর মধ্যে যদি ওয়াই এর মান থাকে তাহলে সেই ক্রোমোজোর আমরা নিব, যদি না থাকে তাহলে আমরা সেই ক্রোমোজোর গুলো নিব না। ঠিক আছে, ডি ওয়াই এর মান হলো না কেন? তাহলে এখান থেকে দেখো ওয়াই এর যে মানগুলো আসছে সেই মানগুলোর মধ্যে ডি এর মধ্যে নাই কোনগুলো, সেগুলোকে বাদ দিয়ে দিবা। তাহলে দেখো ওয়াই এর মান 0 আসছে, 0 কি ডি সেটে আছে? আছে, তাহলে এটাকে রাখবা। ওয়াই এর মান 1 আসছে, 1 কি ডিতে আছে? আছে, রাখবা। 2 আসছে, 2 কি ডিতে আছে? আছে, রাখবা। 3 আসছে, 3 কি ডিতে আছে? রাখবা। 4 কি ডিতে আছে? 4 ডিতে নাই, তাহলে এটাকে আমরা রাখবো না। বোঝা গেল কিনা? তাহলে এখানে যে ক্রোমোজোর হচ্ছে এই ক্রোমোজোরটা আমরা নিতে পারবো না। ঠিক আছে, এই ক্রোমোজোরটা আমরা নিতে পারবো না। তাহলে এখন আর লিখে ফেলি। এখানে আর মানে কিন্তু বাস্তব সংখ্যা না রে, এই শোনো, এই আর দ্বারা কিন্তু বাস্তব সংখ্যা বুঝাই নাই, আর দ্বারা এখানে একটা সেট বুঝাইছে। আর বাস্তব সংখ্যার আর লেখার জন্য ভালো করে দেখবা এই মাথাটা একটু মোটা করে দেওয়া থাকে। হ্যাঁ, এই পাশের যে দাগটা, বাস্তব সংখ্যার আর লেখার জন্য এই আরটা মোটা করে দেওয়া থাকে, এই লাইনটা। এটা কিন্তু এই আর দ্বারা কিন্তু বাস্তব সংখ্যার আর বুঝাই নাই, এটা একটা সেট আর দ্বারা বুঝাইছে। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখে ফেলি, তাইলে আমরা ওই আর সেটটাকে লিখে ফেলি। হ্যাঁ, অতএব ওই যে আর যে ক্রোমোজোর ছিল, হ্যাঁ মানে আর একটা সেট, কিন্তু এই সেটের মধ্যে ক্রোমোজোর থাকবে। কি কি ক্রোমোজোর? -1 এর সাথে 0 থাকবে, ওকে। তারপরে কি 0 এর সাথে 1 থাকবে, ওকে। তারপরে 1 এর সাথে 2 থাকবে, ওকে। আর 2 এর সাথে 3 থাকবে। আর 3 এর সাথে 4, যেটা এটা আমি নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ ওয়াই এর মধ্যে 4 ছিল, ওয়াই এর মান 4 আসছিল, ওয়াই কিন্তু ডি তে থাকতে হবে। এই ওয়াই এর যে মানটা যে 4 সেটা কিন্তু এই ডি সেটে নাই, যার কারণে 3,4 যেটা ছিল ওটাকে আমরা নিতে পারবো না। সো এটাই হচ্ছে আমাদের আর সেট। বোঝা গেল কিনা বলো? বোঝা গেছে এটা? ওকে। এই আগে যে বুঝছিল না সে কি বুঝছো? সার্বিক সেট নাকি আর? না, এখানে সার্বিক সেট বলতে আর বোঝানো হয় নাই। ওকে, দেখি পোল কোশ্চেন 2 এর অ্যান্সার দিয়ে দাও, দেখি বলতে পারো কিনা। ধুমধাম পোলের অ্যান্সার দিয়ে দাও, একটা পোল ক্রিয়েট হচ্ছে তোমাদের উদ্দেশ্যে। পোলের অ্যান্সারটা একটু দিয়ে দাও ঝটপট। ওকে, আমরা পোলটা এন্ড করে দিই, এটা করতে বেশিক্ষণ লাগার কথা না, এন্ড করে দিই। 4% হচ্ছে কারেক্ট অ্যান্সার দিয়েছো। ফার্স্ট হচ্ছে আদিব, সেকেন্ড হচ্ছে মোহাম্মদ মুক্তাদির, থার্ড হইছে মুশফিক, ফোর্থ হইছে সাকিব, ফিফথ হইছে সাবিবা। সবাইকে কংগ্রেচুলেশন। আমরা অঙ্কটা একটু দেখি।
পি বলছে এবিসি আর কিউ বলছে বি আর ডি। আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে বলছে পি বাদ কিউ। এই চিহ্ন মানে কিন্তু বাদ চিহ্ন, হ্যাঁ এটা মানে কিন্তু এটা পি বাদ কিউ। পি বাদ কিউ মানে কি? পি সেটের উপাদান থেকে কিউ সেটের উপাদানগুলো বাদ দিতে হবে। তাহলে এখানে আছে এ বি সি, এটা হচ্ছে পি বাদ কিউ হচ্ছে বি কমা ডি। তাহলে এই যে এটার থেকে ওটা বাদ দাও, তাহলে এখান থেকে এ এ তো এখানে নাই, তাহলে এ বাদ যাচ্ছে না, এ থেকেই যাবে। এই যে বি এখানে ছিল, বি বাদ চলে গেল, আর সি এখানে ছিল, সি এখানে নাই, সি বাদ যাচ্ছে না, সি থেকে যাবে। এটাই তো আসবে নাকি? এই ডি এর তো কোনো দাম নাই, কারণ পি এর মধ্যে তো ডি ছিলই না, তাহলে বাদ দিব কি? তাহলে ঠিক আছে, ওটা তো আগে থেকেই নাই, শুধু এ বি সি থেকে এই উপাদানগুলো বাদ দিব। এ এখানে আছে, এখানে বাদ যাচ্ছে না, তাহলে এ থাকবে। বি এখানে ছিল, বি এখানে আছে, বি বাদ চলে যাবে, বি থাকবে না। সি এখানে আছে, সি থেকে এখানে সি নাই, বাদ যাবে না, তাহলে সি থেকে যাবে। কিন্তু ডি তো এটার মধ্যে ছিলই না, তাহলে ডি বাদ যাবে কেমনে? তাহলে ডি এখানে আসবে না, তাহলে এ কমা সি হয়ে গেল। তাহলে আমাদেরকে যেটা বলছে যে পি মাইনাস কিউ যে সেটটা, এই সেটের উপাদান কয়টা? দুইটা। এই সেটের উপাদান কয়টা বলো তো দেখি? দুইটা। তাহলে এটার উপসেট কয়টা হবে? উপসেট হবে হলো, তোমরা জানো উপসেট কত আসে? 2 টু দি পাওয়ার n হবে। হ্যাঁ, উপসেট সংখ্যা আসে 2 টু দি পাওয়ার n। এখানে n দ্বারা কি বোঝায়? n দ্বারা বোঝায় হচ্ছে ওই সেটের সদস্য সংখ্যা। এখানে এই সেটের সদস্য সংখ্যা কয়টা? একটা রেখে দুইটা, তাহলে n এর মান হবে 2 আসলে এখানে। হ্যাঁ, তাহলে 2 টু দি পাওয়ার 2, তার মানে 4। এটা হচ্ছে উপসেট। কিন্তু আমাকে কিন্তু বলছে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট একটা কম হয়, এটা তোমরা জানো। প্রকৃত উপসেট হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1, তার মানে হচ্ছে 4 মাইনাস 1, তার মানে হচ্ছে কত? ও, এই বিয়োগ তো ওরা করতে পারে না, 3। এই বিয়োগ তো ওরা পারে না। কেন পারো না তোমরা? পারে পারে, ওরা পারে, ওরা সব তোমরা পারে। পারো, সব পারছে। এরা সব পারে। ফার্স্ট থেকে দেখি 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 ফার্স্ট এটা কি থেকে কুইজ? কুইজ কোথায়? ওটা কি চলে গেছে নাকি? ফার্স্টটা দেখে ফেলি, কি জন্য একটা দেখছিলাম। কুইজ নাম্বার 2, আদিব 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 জোয়ারদার। মুক্তাদির রাফি হচ্ছে সেকেন্ড, আর থার্ড হচ্ছে মুশফিকুর রহমান আদিব। আদিব, আল্লাহ, দুই আদিব, অনেকগুলো আদিব, সর্বনাশ। সাকিব আল হাসান। আল্লাহ, ও কি খেলাধুলা বাদ দিয়ে ক্লাস করতেছে কেন? সাকিব এই কি ব্যাপার? হ্যাঁ, ক্রিকেট খেলো তুমি? তুমি ক্রিকেট তো ক্লাস করতেছ, বুঝলাম না। আরে নিচে ও আবিদ আছে, আদিব না, আবিদ আদিব দুইটাই। সাকিব আল হাসান, তুমি কি ব্যাপার এখানে কেন? সাবিবা ইসলাম হচ্ছে ফিফথ, ওয়াও আবিদ হচ্ছে সিক্সথ, ইলহাম উজ্জামান লিসা হচ্ছে সেভেন্থ, ওয়াও, সরোগীত হচ্ছে 8, আব্দুর রহমান জিদান হচ্ছে 9, তাহলে দিব্য কিশোর বণিক হচ্ছে 10। কনগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস, জোস। জোস। এরপর আরেকটা পোল দেখা যাক, এটা কি করে ওরা। এই পোল একটু টাইম দেই আমরা। হ্যাঁ, পোল নাম্বার 3, এটা সমাধান করতে হবে, দেখি আমরা একটু টাইম দিই। পোল নাম্বার 3, এটা খুব ইজি। এটা তো লাস্ট নাকি আর আছে? এটাই লাস্ট। সবাই করে ফেলাও। তাহলে এটা তো সমান, এটা তো আমি হিন্টস দিয়ে দিই। হ্যাঁ, হিন্টস দিয়ে দেন। হ্যাঁ, যেহেতু আমি এসেছি ওদেরকে সাহায্য করার জন্য, সো এইটা এগুলাকে বলা হয় ক্রোমোজোর, আর এখানে হচ্ছে দ্বিতীয়টা, আর এই যে আমাদের দ্বিতীয়টা, হ্যাঁ এই দুইটা কি বলতো? সমান। তাহলে এই দ্বিতীয়টা সমান হবে প্রথমটা সমান হবে। ওয়াও, তাহলে এখান থেকে আমি প্রথমটা পাচ্ছি হচ্ছে x 2y ইকুয়াল টু হচ্ছে 1, 1, তারপর হচ্ছে 3x প্লাস 2y ইকুয়াল টু 19 ইকুয়ালস টু হচ্ছে 19। তাহলে এই দুটো সমাধান করলে আমরা কিসের মান পেয়ে যাব? x আর y এর মানটা পেয়ে যাব। কিন্তু এমসিকিউ তে সমাধান করার দরকার নাই, কেন? আমরা কি করব? চোরাবুদ্ধি করব। চোরাবুদ্ধি। এই যে এখানে সবগুলাতে প্রথমটা দিয়ে বোঝায় হচ্ছে x এর মান, দ্বিতীয়টা দিয়ে বোঝায় হচ্ছে y এর মান। তাহলে আমরা বসায় দেখব যে আমরা দিছি না কুইজ, বসায় দেখব যে এই x এর মান 5 আর y এর মান 2 বসাইলে এই ইকুয়েশনগুলো মিলে কিনা। তাহলে তুমি জাস্ট প্রথমটাতে চেক করবা, তোমার অন্য কিছুতে চেক করার দরকার নেই। এই প্রথমটাতে চেক করো, এটাতে চেক করো। x এর মান 5 বসাও, x এর মান 5 বসাও, দেখো y এর মান 2 বসাও, মিলে কিনা দেখো। মিলে কিনা, যদি মিলে যায় তাহলে ফি সাবিলিল্লাহ হয়ে গেছে, কোনো কথা হবে না, ওটাই অ্যানসার। সমাধান করার দরকার নাই। ওয়াও, এই যে অ্যানসার কত এখানে? হ্যাঁ করে দি, হয়ে গেছে। তো এটাই তো ক নাম্বারে অ্যানসার। x এর মান 5 বসাও, y এর মান 2 বসাও, দেখো 5 মাইনাস 2 ইনটু 2 মানে 5 মাইনাস 4 ইকুয়াল টু 1। শাবাশ, এবার অ্যানসার অনেক দিতে পারছে, 18%। বাহ, এখানে ইয়াসিন আরাফাত ফার্স্ট হইছে। আপনি বলেন। আব্দুল্লাহ হিল কাফি হচ্ছে সেকেন্ড, কাছে আসতে হবে তো শব্দ শোনা যাবে। নাজমুস সাকিব হচ্ছে থার্ড, মরিন হক লিয়া হচ্ছে ফোর্থ, ফাহিম হচ্ছে ফিফথ। কনগ্রাচুলেশনস।
আদিব জোয়ারদার আদিব জোয়ারদার এখন 6th হয়ে গেছে। 5 থেকে 1 কাশফিয়া থেকে 7th, মহাত্মা সৃষ্টি সৃষ্টি হচ্ছে 8, সামিয়া হচ্ছে 9, মুশফিকুর রহমান আদিব আদিব হচ্ছে 10। 10। কনগ্রাচুলেশন, অসাধারণ অসাধারণ। ঠিক আছে, সো এখানে দুইটা এইচডব্লিউ দেখা যাচ্ছে তাদের জন্য, এটা দেখা যাচ্ছে খুবই সিম্পল ম্যাথ, এরা এটা পারবে। তো তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। এই যে দুইজন টিচার মিলে তোমাদের ম্যাথ করালো, এটা একটা স্মরণীয় দিন। ঠিক আছে, স্মরণীয় দিন, সবাই স্ক্রিনশট নিয়ে নাও। ওদিকে যা, মাঝখানে অঙ্কগুলো দেখতে যেতে হবে, আবার ওইদিকে এত বেশি দিস না। ঠিক আছে, ঠিক আছে, স্ক্রিনশটটা নিয়ে নাও। বলছে প্রতিদিন দুইজন মিলে ক্লাস নিলে অনেক মজা হবে, কারণ পিঠের উপর ডাবল ডাবল তাল পড়বে, দুটো করে একটু দুটি, দুষ্ট কোথাকার। তো সবাই স্ক্রিনশটটা নিয়ে অবশ্যই শিখবো জিতবো গ্রুপে পোস্ট দিয়ে জানাবা যে আজকের ক্লাসটা কেমন লাগলো। এবং সামনে কিন্তু আমাদের এরকম ক্লাসগুলো হবে যেখানে আমরা প্রতিটা সাবজেক্টের টপিক ধরে ধরে আমরা আলোচনা করব। এবং তোমরা বুঝতেছো তোমাদের সামনে প্রি টেস্ট পরীক্ষা, তার কিছুদিন পরে আবার টেস্ট পরীক্ষা হয়ে যাবে। এই মুহূর্তে একদম বেশি সময় নষ্ট না করে অল্প সময়ে বেশি পড়ালেখা করতে হবে। তাহলে আমরা বইটা আবার প্রথম থেকে শুরু করছি। যারা আমাদের সাথে প্রতিদিন কন্টিনিউ করবে, যতই কষ্ট হোক, যারা লেগে থাকবে, টেস্ট পরীক্ষার আগে তোমার ফুল বই একবার কমপ্লিট হয়ে যাবে। তাহলে তার এবং আরেকটা চমক আছে, সেটা হলো টেস্ট পরীক্ষার আগে আমরা ওদের একটা সিকিউ সহ পূর্ণাঙ্গ মডেল টেস্ট নিব। তার মানে তোমরা সিকিউ এক্সামও নেওয়া হবে তোমাদের টেস্ট পরীক্ষার আগে দিয়ে। তাহলে দেখো পুরো বইটা কমপ্লিট হইলো, পুরো বইয়ের উপর একটা মডেল টেস্টও দিয়ে ফেললা, এরপর তুমি স্কুলে টেস্ট পরীক্ষা দিতে যাবা, তো তার কোনো সমস্যাই নাই, তাই না? ওকে, আচ্ছা, এই তো কি হবে এটা দেখানো যাবে। বলছে বৃত্ত পড়ানো, সবই পড়ানো হবে, আস্তে আস্তে সবই পড়ানো হবে। ঠিক আছে, আমরা তো সিরিয়ালি যাচ্ছি, 1 2 হলো, 2 এর একটা ফার্স্ট পার্ট হলো, সেকেন্ড পরের দিন আমাদের 2 এর সেকেন্ড পার্ট হবে, এরকম 1 2 3 4 5 করে করে আমরা বৃত্ত 8 নাম্বার চ্যাপ্টারে চলে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, বিশেষ করে আমি আছি। তো ঠিক আছে, এই ছিল আমাদের এইচডব্লিউ আর কি। হ্যাঁ, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো তোমাদের আজকে একটা ক্লাসে সমস্যা হয়েছে, প্রথমের দিকে স্ক্রিনশট চলে গেছিলাম, বলছিলাম এরকম সমস্যা লাইফে অনেক আসবে, তো এটাকে পজিটিভলি নেওয়া শেখো। সবার জন্য শুভকামনা। আজকে তোমাদের আমি 15 মিনিট আজকেও বেশি পড়ায় ফেলছি, তো এই জন্য ভালো আর কি, বেশি পড়া ভালো, কম পড়া একটু খারাপ। ঠিক আছে, তো বেশি বেশি পড়তে হবে আর কি। আমি ক্লাসে আসলে ধরেই নিবা যে 5-10 মিনিট এদিক ওদিক হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হবে। আর ক্লাসটা কেমন লাগছে আমি আর এনাম ভাই, তাল ভাই আর দুজন মিলে যে ছবিগুলো নিয়েছো অবশ্যই শিখবো জিতবোতে পোস্ট করবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।